রাত ৯টা। সেলের দরজা খোলার শব্দে মাথা উঁচু করে সামনে তাকায় রওশন। জাকির সেলের দরজা খুলে ভেতরে প্রবেশ করেছে। জাকিরের মুখটা শুকিয়ে আছে, দেখে মনে হচ্ছে কেউ জোর করে নিমপাতার রস খাইয়ে দিয়েছে ওকে। এমন সময়ে জাকিরকে আসতে দেখে বিষয়টা কিছুটা আন্দাজ করতে পেরেছে রওশন। অপূর্ব ৩ ঘন্টার সময় নিয়েছিল আর নিশ্চয়ই ৩ ঘন্টায় সব ঠিক করে নিয়েছে ও। রওশন বসা অবস্থাতেই বাঁকা হাসল, তারপর দেয়ালে পিঠ ঠেকিয়ে ভালো করে বসে বলতে শুরু করে, কি হয়েছে অফিসার? চেহারার রং উড়ে আছে কেন? জাকির উসখুস করছে কিন্তু কিছু বলছে না। কিন্তু কয়েক মিনিট সময় নিয়ে জোরতা কাটিয়ে বলতে শুরু করে ও, মিস্টার রায়জাদা, আপনার বেইল হয়ে গেছে। ইউ মে গো নাও। খুব কষ্টে যেন কথাগুলো বলল জাকির। রওশন উঠে দাঁড়ায়, তারপর স্টুল থেকে নিজের কোটটা তুলে কাঁধে ঝুলিয়ে ধরে বলে উঠে, যতটুকু সময় আমার পেছনে নষ্ট করলে ততটুকু সময় কাজে লাগালে রিয়েল কালপ্রিটকে আরও আগে ধরে ফেলতে পারতে। বাট আফসোস, তোমরা পুলিশেরা সবসময় উল্টো পথে চলতে পছন্দ করো, সোজা পথ তো তোমাদের হজমই হয় না মনে হয়। রওশনের কথা শুনে জাকির যেন তেলে বেগুনে জ্বলে ওঠে। ফুঁসতে ফুঁসতে বলে উঠে ও, মিস্টার রায়জাদা, আপনাকে একটা উপদেশ দেই একদম ফ্রিতে। এত উঁচু উড়বেন না। জানেন তো, যত বেশি উঁচুতে উড়বেন ক্র্যাশ হয়ে আহত হওয়ার সম্ভাবনা ততই বাড়বে। আপনি বেইলে বের হচ্ছেন, এমন নয় যে আপনার উপর থেকে সব মামলা সরে গেছে। তাই আপনি এখানেও আমার দৃষ্টিতে একজন ক্রিমিনালি। জাকিরের কথা শুনে রওশন এগিয়ে আসল। ওর কাঁধে এক হাত রেখে প্রত্যুত্তরে বলতে শুরু করল, যারা নতুন উড়তে শিখে তারাই ক্র্যাশ হয়ে আহত হওয়াকে ভয় পায়। কিন্তু আমি রওশন রায়জাদা অনেক আগেই উড়তে শিখেছি, আর আমার ডানা আমি এতটা মজবুত করেছি যে ক্র্যাশ হওয়ার সম্ভাবনাটাকেই ক্র্যাশ করে ফেলেছি। আমি এখন কিছুতেই ভয় পাই না, না আহত হতে আর না মরতে। তুমি আমাকে একটা উপদেশ দিয়েছ, তাই আমারও দায়িত্ব তোমাকে রিটার্নে একটা ভালো পরামর্শ দেওয়ার। কথাটা বলেই রওশন মুচকি হাসল। তারপর ঝুঁকে জাকিরের কানে ফিসফিসিয়ে কিছু বলে সরে গেল। জাকির রওশনের কথাগুলো শুনে বিস্ময় আর সন্দেহ উভয় ভাব নিয়ে তাকায়। অল দ্য বেস্ট, অফিসার জাকির হোসেন। কথাটা বলেই রওশন বেরিয়ে গেল। এইদিকে নীল এখনো আগের ন্যায় বসে আছে চুপটি করে। টাইসেল একটু পরপর ওর সামনে আসছে, কখনো ওর গা ঘেঁষে বসে থাকছে তো কখনো উঠে আবার বাইরে চলে যাচ্ছে। সুভা রান্নাঘরে নীলের জন্য হালকা পাতলা খাবার তৈরি করছে, কারণ দুপুরের পর আর ওদের কিছু খাওয়া হয়নি। এখন রাত ৯টা, বাচ্চা ছেলেটার অবশ্যই খিদে পেয়েছে। ড্রয়িং রুমে শুধু ৩ জন গার্ড ওদের পাহারা দিচ্ছে, বাকিরা বাইরে তো কয়েকজন আদনানের সাথে গেছে। সাধারণভাবেই একটা ম্যাগি রান্না করে নীলের জন্য নিয়ে আসলো সুভা। টেবিলের উপর প্লেটটা রেখে নীলের মাথায় হাত বুলিয়ে বলতে শুরু করে ও, নীল দেখো তোমার জন্য কি রান্না করেছি আমি, তোমার ফেভারিট ম্যাগি। তাড়াতাড়ি খেয়ে নাও চলো। নীলের হাত টানলেও সে আসে না, বরং আরও দূরত্ব করে বসে বলে উঠে, আমি খাব না, আমার ইচ্ছে করছে না। সুভা নীলের কথায় হাল ছাড়ল না, বরং ওকে আদর দিয়ে বুঝিয়ে বলতে শুরু করে, নীল তুমি আমার কথা শুনবে না? দেখ কত ইয়াম্মি করে রান্না করেছি আমি, একটু ট্রাই করো প্লিজ। সুভার কথার প্রত্যুত্তরে নীল কিছুটা রেগে গিয়ে বলে উঠে, খাবো না আমি, তোমার হাতের কিছু খাবো না। তুমি ভালো না, একটুও ভালো না সুভা। নীল উঠে দাঁড়িয়ে যায়, ফোঁপাচ্ছে ও। অন্যদিকে নীলের হঠাৎ এমন আচরণে হতবাক সুভা। বিস্ময় ভরা দৃষ্টি নিয়ে দাঁড়িয়ে পড়ে ও।
এর মধ্যেই নীল আবারও ফুপিয়ে ফুপিয়ে বলতে শুরু করে, ও ওই পচা আঙ্কেলটা ভাইয়াকে তখন কত কিছু বলছিল, কিন্তু তুমি তাকে চুপ করাওনি। তুমি ভাইয়ার বিহাফে কিছু বলোনি। তুমি আমাকে আর ভাইয়াকে ট্রাস্ট না করে পচা আঙ্কেলকে ট্রাস্ট করেছ। আমি বুঝি, সব বুঝি আমি। আমি তোমার সাথে কখনো কথা বলবো না, কখনো না। কথাগুলো বলেই নীল দৌড়ে ওর কামরার দিকে চলে যায়। শুভাকে কিছু বলার সুযোগটুকুও দেয়নি ওঠ। আর এইদিকে নীলের এমন ব্যবহারে যেন শুভা পুরোই হতভম্ব, স্তব্ধ। নীলকে বোঝানোর জন্য ওর পেছনে যেতে নিলেই গার্ড দুটো ওর পথ আটকায়। শুভা আর যেতে পারে না নীলের কাছে। নীলও নিজের কামরায় গিয়ে দরজা বন্ধ করে নেয় ভেতর থেকে। শুভা সেখানেই বসে পড়ল। এত বছর পর যেন একটা পরিবার পেয়েছিল শুভা। রৌশন, নীল, আভি সবার সাথে খুনসুটি নিয়েই সুন্দর একটা পরিবার। কিন্তু এখন মনে হচ্ছে এই পরিবারটাকেও হারাতে বসেছে ও। কয়েক ঘন্টার ব্যবধানেই যেন বালির মতো হাত থেকে সবকিছু ফসকে পড়ে যাচ্ছে। সবকিছু হারানোর ভয়টা জেঁকে বসেছে শুভাকে। কষ্ট হচ্ছে ওর, প্রচুর কষ্ট। দুহাতে মুখ চেপে ফুপিয়ে কেঁদে উঠে শুভাট। এইদিকে আদনান তার কিছু লোক নিয়ে প্রায় 2 ঘন্টা আগেই উপরে গেছে। ওর লোকেরা পুরো বাড়ি তল্লাশি করে কিছু একটা খুঁজতে ব্যস্ত। অন্যদিকে আদনান রওশনের রুমে এসে পুরো কামরা তছনছ করে কিছু একটা খুঁজছে। রওশনের ল্যাপটপ একজনের হাতে, যে এই মুহূর্তে ল্যাপটপটার পাসওয়ার্ড হ্যাক করে খোলার চেষ্টা করছে। কিন্তু এত চেষ্টা করেও সফল হতে পারছে না। আর আদনান একজন স্পেশালিস্টকে দিয়ে রওশনের আলমারির লকার খোলার চেষ্টা করছে, কিন্তু এখানেও ব্যর্থ হচ্ছে। আদনানের ধৈর্যের বাঁধ যেন ভেঙে যাচ্ছে। রেগে বসা থেকে উঠে দাঁড়িয়ে সবাইকে হুমকি স্বরে বলে উঠে, ও এতটুকু সামান্য কাজ করতে দিন পার করে দিচ্ছ? তোমরা সামান্য দুটো কাজও করতে পারছ না? কেমন হ্যাকার তোমরা! যত দ্রুত সম্ভব আমার এই দুটো কাজ কমপ্লিট চাই। ডু ইউ ফাস্ট, আদারওয়াইজ সব কটাকে মেরে এখানেই পুঁতে রাখব। আদনান সাথে সাথে তার গার্ডদের ইশারা করে আর তারা হ্যাকার লোক দুটোর মাথায় গান তাক করে ধরে। বন্দুকের ভয় লোক দুটো দ্রুত কাজ করা শুরু করে। তাদের মধ্যে একজন ভয় ভয় বলে উঠে, স্যার, ল্যাপটপটায় অনেক হাই সিকিউরিটি ইউজ হয়েছে, এজন্য এটা হ্যাক করতে একটু বেশিই সময় লাগছে। কিন্তু আমরা চেষ্টা চালাচ্ছি। লোকটার কথা শেষ না হতেই আদনান রেগে বলে উঠে, চেষ্টা না, আই ওয়ান্ট রেজাল্ট শো। এর মধ্যেই লকারটা খুলে যায়। দ্বিতীয় লোকটা দ্রুত হুড়মুড়িয়ে বলে উঠে, স্যার, হয়ে গেছে। আদনান সাথে সাথে লোকটাকে সরিয়ে লকারের মধ্যে কিছু খুঁজতে শুরু করে। কিন্তু লকার খোলার খুশি যেন কয়েক সেকেন্ডও স্থায়ী হল না আদনানের। লকার খুলেছে ঠিকই, কিন্তু ভেতরটা খালি। একদম সম্পূর্ণ খালি বললেই চলে। আদনান রেগে ঠাস করে লকারের দরজাটা আবার লাগিয়ে ফুঁসে ওঠে, এটা খালি কেন? খালি কেন এটা? চেঁচিয়ে উঠে ও। রেগে গিয়ে একজন গার্ড থেকে বন্দুক নিয়ে সব কটা বুলেট লকারে শুট করতে শুরু করল আদনান। পুরো বাড়ি যেন গুলির শব্দে কেঁপে উঠল। গুলির শব্দে আতকে বসা থেকে উঠে দাঁড়ায় শুভা। নীল ভয়ে দুহাত দিয়ে কান চেপে বিছানার কোণে জড়সড় হয়ে বসে। প্রচণ্ড রকম রেগে আছে আদনান। এই মুহূর্তে হয়তো কাউকে খুন করতেও দ্বিধাবোধ করবে না ও। আদনানের রাগের আগুনে ঘি ঢালার মতো আরেকটা সংবাদ হাজির হয়। আদনানের বডিগার্ডের ফোনে কারো কল আসে। কথা বলা শেষ করে গার্ডটি দ্রুত আদনানের সামনে চলে আসে, তারপর বলতে শুরু করে, স্যার, দুঃসংবাদ। আমাদের প্ল্যান এবারও উল্টো পড়ে গেছে। মানে? চমকে জিজ্ঞেস করে আদনান। রৌশন স্যারের বেইল হয়ে গেছে।
হয়তো কিছু সময়ের মধ্যে উনি এখানে পৌঁছে যাবেন। মাথা নিচু করে বলল গার্ডটি। আদনানের মাথায় যেন বাজ ভেঙে পড়ল। বিস্ময় নিয়ে বলে উঠে, ও কিভাবে সম্ভব এটা? শুধু তাই নয়, উনার সেক্রেটারিকেও পুলিশ উদ্ধার করে নিয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার বিরুদ্ধে পুলিশের হাতে অনেকগুলো প্রমাণ পড়েছে। এমনকি আপনার ওয়াইফের মার্ডারের কেসটাও রিওপেন হয়ে গেছে। ইনফরমেশন অনুযায়ী এসব কিছুই আভি স্যার করিয়েছেন আর উনাকে সাপোর্ট করেছে অ্যাডভোকেট অপূর্ব শেখাওয়াত। পুলিশ এখন আপনার খোঁজেই আছে। তাই আমাদের যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যেতে হবে। আর একটা সেফ প্লেসে কিছুদিনের জন্য লুকোতে হবে। গার্ডের কথা শুনে আদনানের যেন পায়ের নিচে থেকে মাটি সরে গেল। এমনভাবে ওর পরিকল্পনা ঘুরে যাবে ও হয়তো কল্পনাতেও ভাবেনি। থানা থেকে বের হতেই রওশনের সামনে একটা গাড়ি এসে থামে। গাড়ি থেকে আভি বের হয়। বেরিয়েই দৌড়ে ছুটে আসে রওশনের দিকে। ও ভাই, তুমি ঠিক আছো? রওশনকে জড়িয়ে ধরে স্বস্তির শ্বাস ফেলে জিজ্ঞেস করল আভি। রওশন আভিকে সরিয়ে ওর পুরো শরীর উপর থেকে নিচ পর্যন্ত পর্যবেক্ষণ করে বলে উঠে, তোর এই অবস্থা কেন? কি হাল বানিয়েছিস নিজের? রওশনের কথায় আভি নিজেকে ভালো করে দেখে। পুরো শরীর ধুলোয় মাখামাখি, অগোছালো জামা কাপড় আর চুল। আভি মাথা চুলকে হেসে বলে উঠে, আসলে কাজটাই এমন ছিল যে আমার অবস্থাও এমন হয়ে গেছে। আর সেই কাজটা কি ছিল? প্রশ্ন করল রওশন। আভি কিছুক্ষণ চুপ থাকল, তারপর বলল, অনেক লম্বা স্টোরি এটা ব্রো। বাসায় গিয়ে আরামসে বলবো ওকে। এর মধ্যেই গাড়ির ড্রাইভিং সিট থেকে বের হয় অপূর্ব। ওকে দেখে রওশন এগিয়ে যায় ওর সামনে। থ্যাংক ইউ ফর ইউর হার্ডওয়ার্ক মিস্টার শেখাওয়াত, বিনয়ের স্বরে বলল রওশন অপূর্বকে। অপূর্ব হালকা হাসল রওশনকে কথায়, তারপর বলল, এটা আমার কাজ ছিল মিস্টার রায়জাদা। আর আমি শুধু নিজের কাজটাই করেছি। ধন্যবাদ তো আমার আপনাকে দেওয়া উচিত। থ্যাঙ্কস ফর শো ইউর ট্রাস্ট অন মি। কথার ফাঁকেই অপূর্ব রওশনকে ভালো করে পর্যবেক্ষণ করল। যেহেতু ও রওশনের দুর্ঘটনা সম্পর্কে আগে থেকেই জানত, তাই ও বুঝতে পারছে যে অবশ্যই রওশন এই মুহূর্তে অতটাও ঠিক নেই যতটা ও শো করছে। কিন্তু তবুও এই বিষয়ে কিছু বলল না অপূর্ব। ওদের কথার মাঝেই আভির ফোনে কল চলে আসে। ফোনটা রিসিভ করে আভি। ফোনের ওপাশের কথাগুলো শুনে যেন একটু অবাক হল না ও। শুধু একটা দীর্ঘশ্বাস ফেলে রওশন আর অপূর্বকে বলতে শুরু করে, আদনান রায়জাদা পালিয়েছে। পুলিশ উনাকে গ্রেফতার করার জন্য তার পিছু নিয়েছিল, কিন্তু গুলশানের পরই তার গাড়ি কোথায় যেন হাওয়া হয়ে যায়। আভির কথা শুনে রওশন মৃদু হেসে বলে উঠে, এই আর নতুন কি? আমার আগে থেকেই জানা ছিল সে আমার ছাড়া পাওয়ার কথা জেনেই নিজেকে হাইড করবে। কিন্তু পালালেও কত দূর আর পালাতে পারবে? উনার শেষ সময় চলে এসেছে, তাই পালিয়েও লাভ নেই। ইনফরমেশন অনুযায়ী আদনান রায়জাদাকে গুলশান পর্যন্ত ফলো করা হয়েছিল আর এর মধ্যেই সে গায়েব হয়। তার মানে সে গুলশানেই আছে, বলল অপূর্ব। আভি অপূর্বর কথায় সহমত পোষণ করে বলে, কারেক্ট। এজন্যই আমি আমার লোকদের কাজে লাগিয়ে দিয়েছি। গর্ত থেকে টেনে বের করব আমি তাকে। এত সহজে তো পালাতে পারবে না। এইদিকে বাসা থেকে সবাই বেরিয়ে যেতেই সুভা নীলের কাছে গিয়েছিল। দরজার এপাশ থেকে নীলকে অনেক ডাকাডাকি করে সুভা, কিন্তু নীল যেন ওর সাথেও কথা বলতেও চায় না। বারবার শুধু নীল একটাই কথা বলছে, সে সুভার সাথে কথা বলতে চায় না। সে যেন চলে যায়।
বেশ কিছুক্ষণ নীলকে বোঝানোর চেষ্টা করেও বিফল হয় শুভা, তাই বাধ্য হয়েই নিজের কামরায় চলে আসে ও। একা রুমে বসে নিশ্চুপ হয়ে বসে থাকে শুভা। মাথায় হাজারো চিন্তাভাবনা, হাজারো প্রশ্ন, হাজারো কথা ঘুরপাক খাচ্ছে ওর। অনেক সময় লাগিয়ে ভাবে শুভা, ওর এখন কি করা উচিত কিছুই যেন মাথায় আসছে না। রৌশনকে কি ও প্রশ্ন করবে? এসব কিছুর কৈফিয়ত চাইবে? ওর মনে জমে থাকা সন্দেহ, ভয় সবকিছু কি দূর করতে বলবে ও রৌশনকে? কিন্তু এর সাথেই আরেকটা প্রশ্ন জেকে বসে শুভাকে। কোনো অধিকারে রৌশনকে প্রশ্ন করবে শুভা? সে তো কেউই না রৌশনের। কেনই বা রৌশন তার কাছে জবাবদিহিতা করবে? কেনই বা নিজের কাজের কৈফিয়ত দিবে? রৌশনের জীবনে আদৌ কি তার কোনো জায়গা আছে? শুভা কি তার জীবনে, তার মনে নিজের জন্য বিন্দুমাত্র জায়গা করে নিতে পেরেছে? যদি রৌশনের জীবনে তার হৃদয়ে শুভার জন্য সামান্য স্থান ন্যূনতম অনুভূতি থেকে থাকে তাহলে রৌশন নিজে থেকেই সব প্রশ্নের উত্তর দিবে শুভাকে। ও যদি রৌশনকে ভুলও বুঝে থাকে তাহলে রৌশন নিজে থেকে ওর ভুল ভাঙবে। কিন্তু আপাতত এই নামহীন সম্পর্কের সাথে শুভা এ বাড়িতে থাকতে চাচ্ছে না। তাই উঠে নিজের সব জিনিসপত্র লাগেজে ভরে নেয় ও। তারপর বের হয়ে যায় কামরা থেকে। ড্রয়িং রুমে আসতেই কদম থমকে যায় শুভার। সামনে রৌশন দাঁড়িয়ে। সবে প্রবেশ করেছে ও বাসায়। শুভার হাতে লাগেজ দেখে আভি কিছুটা অবাক হয়। কিন্তু রৌশনের অনুভূতি বোঝা মুশকিল। ও শুধু একদৃষ্টিতে তাকিয়ে আছে শুভার হাতটার দিকে যে হাতে ও লাগেজটা ধরে আছে। অন্যদিকে নিজের সামনে রৌশনকে দেখে কিছু সময় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে শুভা। অদ্ভুত এক শান্তি পাচ্ছে ও রৌশনকে সুস্থ সালামত নিজের সামনে দেখে। মন থেকে যেন সকল দুশ্চিন্তা সেকেন্ডেই মুছে গেল শুভার। শুভার ইচ্ছে করছে ছুটে গিয়ে রৌশনকে শক্ত করে জড়িয়ে ধরতে। কিন্তু নিজেকে সংযত রাখে শুভা। শক্ত করে লাগেজের হ্যান্ডেলটা ধরে নিজেকে নরমাল দেখানোর চেষ্টা করছে ও। শুভা আশায় আছে যে রৌশন হয়তো এখন নিজে থেকে ওকে সব বলবে। ওর প্রশ্নগুলোর উত্তর দিবে। সাগ্রহে, আশাভর্তি দৃষ্টি নিয়ে তাকিয়ে শুভা রৌশনের দিকে। কিন্তু শুভার চিন্তা দ্বারা ভুল প্রমাণ করে বলে উঠে রৌশন, চলে যাচ্ছ? একদম আবেগহীনভাবে প্রশ্ন করল রৌশন। শুভা আশাহতভাবে মাথা নাড়িয়ে উত্তর দিল, হুম। রৌশন চুপ করে থাকল, কিছুই বলল না। রৌশনের এমন চুপ থাকাটা যেন মেনে নিতে পারছে না শুভা। তাই এক কদম এগিয়ে এসে বলে উঠে ও, আপনার কি আমাকে কিছুই বলার নেই রৌশন? এত কিছুর পরও কি আপনার কিছুই বলার নেই? আমি ভেবেছিলাম আপনি হয়তো এসেই সবার আগে আমার মন থেকে সব সন্দেহ দূর করবেন আপ। শুভার কথা শেষ না হতেই রৌশন বলে উঠে, তুমি যদি এমন কিছু ভেবে থাক তাহলে সেটা তোমার সবচেয়ে বড় ভুল। আমি কখনো কাউকে নিজের কাজের কৈফিয়ত দিতে বাধ্য নই। আর তুমি তো যেতেই নিয়েছিলে তাই না, তাহলে দাঁড়িয়ে আছো কেন? যেহেতু তুমি এ বাড়ির মেহমান তাই যখন ইচ্ছে চলে যাওয়ার অধিকার আছে তোমার। কথাগুলো কড়া গলায় বলে শুভার সাইড কাটিয়ে চলে যায় রৌশন। কিন্তু যেতে গিয়েও থেমে যায় ও, পেছনে না ঘুরেই বলে উঠে রৌশন, আভি। হ্যাঁ ভাই, জবাব দিল আভি। রাত হয়েছে, মিস শুভাকে তার বাসায় পৌঁছে দিয়ে আসিস, বলল রৌশন। আচ্ছা। আভির জবাবের অপেক্ষা না করেই উপরে চলে গেল রৌশন। ছোট গোল সাইজের কাচের বয়ামে সাঁতরাচ্ছে ক্লনফিশ দুটো। নীল বেডের উপর বয়ামটা রেখে ফ্লোরে পা ভাঁজ করে বসে দেখছে তাদের।
একটু পর পর আবার ছোট ছোট দানা ফেলছে নীল পানিতে, আর মাছ দুটো টুপ করে দানাগুলো খেয়ে আবারও পানির অতলে সাঁতরে চলে যাচ্ছে। বেশ কিছু সময় এভাবে মাছগুলোর সাথে খেলা করে বেডে মাথা রেখে সেই অবস্থাতেই কখন ঘুমিয়ে পড়ে ও বুঝতেও পারেনি। নীলের কামরার সামনে এসে দাঁড়ায় রৌশন। দরজায় টোকা দিতে গিয়েও থেমে যায় ও। ইতস্তত বোধ করছে রৌশন। আদনান যে নীলকে আশিসের বিষয়ে সবকিছু জানিয়ে দিয়েছে সেটা নিয়ে কোনো সন্দেহই নেই ওর। এসব কিছু শোনার পর নীলের অবস্থা কেমন হয়েছে, ওর মনোপরিস্থিতি কেমন সেটা নিয়ে চিন্তা হচ্ছে রৌশনের। সুবহার মতো নীলও তাকে ভুল বুঝল না তো আবার, এই একটা ভয় জেকে আছে রৌশনকে। রৌশন দরজায় টোকা দিতে গিয়েও হাত পিছিয়ে নেয়। এইমাত্র একটা ধাক্কা সামলেছে ও সুবহাকে যেতে দিয়ে, আরও একটা ধাক্কা সামলানোর শক্তিটুকু এই মুহূর্তে ওর মধ্যে নেই। পা জোড়া পিছিয়ে নেয় রৌশন। ঘুরে গিয়ে নিজের কামরার দিকে পা বাড়ায় ও। এইদিকে সুবহার অ্যাপার্টমেন্টের সামনে গাড়ি থামায় আভি। গাড়ি থামতেই চুপচাপ গাড়ি থেকে নেমে যায় সুবহা। সাথে সাথে আভিও নেমে যায়। গাড়ির পেছনে থেকে সুবহার লাগেজ বের করে নামিয়ে রাখে ওঠ। সুবহা দাঁড়িয়ে ছিল আভির পাশেই। লাগেজ বের করতেই সেটার হ্যান্ডেল ধরে নিজের অ্যাপার্টমেন্টের ভেতরে হাঁটা ধরে ও। আভি নিজের জায়গায় দাঁড়িয়ে থাকল, একদম চুপ করে। সারা পথ যেভাবে চুপচাপ ছিল এখনো সেভাবেই চুপ করে আছে ও। যদিও ওর অনেক ইচ্ছে ছিল সুবহাকে সব সত্য বুঝিয়ে বলতে, কিন্তু এই মুহূর্তে সেটা ও করতে পারবে না। কারণ আভি নিজেও এখনো বুঝতে পারেনি যে সুবহা আর রৌশনের মধ্যে আদৌ ততটা গভীর ফিলিংস আছে কিনা। সুবহা আদৌ কি রৌশনের যোগ্য কিনা। আভি সুবহার যাওয়ার পানে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল, তারপর নিজে নিজে বলে উঠল, ইউ রিয়েলি ডোন্ট ডিজার্ভ মাই ব্রাদার সুবহা। তুমি তো আমার ভাইকে বুঝতেও পারলে না। তোমার মনে যদি ওর প্রতি সত্যিই কোনো রিয়েল ফিলিংস থাকতো তাহলে হয়তো তুমি ওর নীরবতাকেও ফিল করতে পারতে। ওকে বোঝার জন্য তোমার শব্দের প্রয়োজন পড়ত না। আমি তোমাকে অন্য সব মেয়েদের থেকে ভিন্ন ভেবেছিলাম, বাট আফসোস তুমি বাকি সব সাধারণ মেয়েদের মতোই। তোমার মধ্যে কোনো ভিন্নতাই নেই। কথাগুলো বলে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল আভি, তারপর নিজের গাড়িতে উঠে চলে আসলো সেখান থেকে। এইদিকে বাড়ির দরজা খুলে ভেতরে প্রবেশ করে সুবহা। পুরো বাড়ি অন্ধকার। এতদিন বাসা বন্ধ থাকার কারণে একটা দমবন্ধ অবস্থা হয়ে আছে। সুবহা দরজাটা লাগিয়ে লাগেজটা টেনে অন্ধকারের মধ্যে পা বাড়াল। আন্দাজমত কিছুটা সামনে এসেই থেমে যায় ও। এখানেই কোথাও সুইচ থাকার কথা। সুবহা অন্ধকারের মধ্যেই দেয়াল হাতড়ে সুইচ খুঁজতে শুরু করে, কিন্তু হঠাৎই কিছু একটায় হোঁচট খেয়ে উবু হয়ে পড়ে যায় ও। কুকিয়ে উঠে সুবহা। হাতে পায়ে প্রচণ্ড জোরে ব্যথা লেগেছে। চোখ দিয়ে টপ টপ পানি গড়িয়ে পড়ছে ওর। চোখের পানি যেন ফ্লোর ভিজিয়ে দিচ্ছে। কোনোভাবে সোজা হয়ে বসে পড়ে সুবহা পেছনের দেয়ালের সাথে ঘেঁষে বসে ফুপিয়ে কেঁদে উঠে ও। বন্ধ অন্ধকারাচ্ছন্ন আবদ্ধ ঘরে শুধু সুবহার ফোপানোর শব্দ শোনা যাচ্ছে। সুবহার এই কান্না কি ব্যথার জন্য, নাকি রৌশনকে ফেলে রেখে চলে আসার জন্য, আর নাকি রৌশনের ওকে চলে আসতে দেওয়ার জন্য, ওকে না আটকানোর জন্য? এইদিকে কামরায় এসেই বাথরুমে ঢুকে পড়ে রৌশন। গা থেকে ওভারকোটটা খুলে ছুঁড়ে ফেলল এক কোণায়। শাওয়ারের নিচে দাঁড়িয়ে শাওয়ার ছেড়ে দেয় ও। ঠান্ডা পানি তীব্র গতিতে ওর গায়ে ছড়িয়ে পড়ছে। কালো শার্টের বোতামগুলো একে একে খুলে শার্টটাও উদ্দেশ্যহীনভাবে ছুঁড়ে ফেলল। উদম গায়ে পানি ছড়িয়ে পড়ছে ওর। চুল থেকে গলা আর গলা থেকে বুকে গড়িয়ে আসা জল নেমে পেটের একপাশে করা ব্যান্ডেজটা ভিজে চুবিয়ে যাচ্ছে।
রৌশন হালকা হাতে একটা ঝটকায় ব্যান্ডেজটা তুলে ফেলল। সাথে সাথে ব্যথায় শব্দ করল ও। আঘাতের জায়গাটা থেকে বিন্দু বিন্দু রক্ত বের হচ্ছে, যা সাথে সাথেই জলের সাথে মিশে যাচ্ছে। রৌশন গভীর নিঃশ্বাস ফেলে দুহাত দেয়ালে ঠেকিয়ে ঘন ঘন শ্বাস ফেলতে থাকে। প্রায় ঘণ্টা খানেক পর বের হয় রৌশন ওয়াশরুম থেকে। কাবার্ড থেকে সাদা শার্ট আর ট্রাউজার বের করে চেঞ্জ করে নেয় ও। তারপর ফার্স্ট এইড বক্স নিয়ে সোফায় বসে পড়ে। সবার আগে ঔষধ খেয়ে নেয় ও, তারপর আহত জায়গাটায় কোনো রকমে ব্যান্ডেজ করে নেয়। এর মধ্যেই টাইসেল দৌড়ে চলে আসে রৌশনের কাছে। ওর সামনে এসে দু পা উঠিয়ে আওয়াজ করে কিছু বোঝানোর চেষ্টা করছে টাইসেল। রৌশন হয়তো বুঝতে পারছে ওর কথা। সোফা ছেড়ে টাইসেলের পাশে হাঁটু ভাঁজ করে বসে পড়ল রৌশন। টাইসেল সাথে সাথে রৌশনের উপর চড়ে বসল। রৌশন ওর গায়ে হাত বুলিয়ে আদর করতে করতে বলতে শুরু করে, আইম ওকে টাইসু। ঠিক আছি আমি, সি। কিছুই হয়নি আমার। টাইসেল কিছু একটা বুঝাতে চাইছে। রৌশনের কোল থেকে নেমে দৌড়ে রুমের শেষ মাথায় একটা ল্যাম্পের সামনে গিয়ে দাঁড়ায় ও। ল্যাম্পটা অনেক বড় হওয়ায় টাইসেলের নাগালে আসছে না। রৌশন উঠে টাইসেলের সামনে চলে আসে। ও বুঝতে পারছে নিশ্চয়ই ল্যাম্পটায় সন্দেহজনক কিছু একটা আছে। এজন্যই টাইসেল এতটা উত্তেজিত হচ্ছে। রৌশন সাথে সাথে ল্যাম্পটা চেক করতে শুরু করে। যা ভেবেছিল তাই হল। একটা ছোট্ট ক্যামেরা ফিট করা এটায়। রৌশনের হাসি পাচ্ছে এটা দেখে। ক্যামেরাটা খুলে হাতে নেয় ও। তারপর সেটার দিকে তাকিয়ে বলতে শুরু করে, কি চাচাজান, এত বয়স হয়েছে আপনার, কিন্তু বুদ্ধি এখনো সেই হাঁটুতেই পড়ে আছে। আপনার অনেক শক্ত আমার উপর নজরদারি করার। ফাইন, আপনার এই শখটা আমিই পূরণ করব। এখন থেকে আপনি এই ক্যামেরাটা দিয়ে সেটাই দেখবেন যেটা আমি আপনাকে দেখাব। কথাগুলো বলেই বাঁকা হাসল রৌশন। তারপর ক্যামেরাটা মুঠো করে পকেটে ভরে রাখল। বাসায় এসেই রৌশনের কামরার দিকে পা বাড়ায় আভি। কিন্তু রুমের সামনে এসেই দেখে দরজা ভেতর থেকে বন্ধ। আভি ভাবে হয়তো ঘুমিয়ে পড়েছে রৌশন। সারাদিনের ক্লান্তি দূর করতে এখন অবশ্যই একটু ভালো ঘুমের প্রয়োজন। তাই রৌশনকে আর বিরক্ত করল না আভি। একইভাবে নীলকে চেক করতে গেল ও। কিন্তু সেখানেও দরজা বন্ধ। তাই সবশেষে নিজের কামরায় চলে আসে ও। রুমে এসেই হাত পা ছড়িয়ে বিছানায় শুয়ে পড়ল। চোখ জোড়া বন্ধ করতে নিলেই হঠাৎ করে যেন ওহির চেহারাটা চোখের সামনে ভেসে ওঠে ওর। চমকে চোখ জোড়া খুলে ধরফরিয়ে উঠে বসে ও। অবিশ্বাস্য ভঙ্গিতে বলে উঠে আভি, হোয়াট দ্য হ্যাল। হঠাৎ কি হলো এটা? আভি সাথে সাথে নিজের চোখ দুটো আঙুল দিয়ে ডলতে শুরু করে। তারপর আবার বিছানায় শুয়ে পড়ে। কিন্তু এবার এলোমেলো হয়ে শুল না ও, বরং বালিশ সুন্দর করে ঠিকভাবে মাথার নিচে দিয়ে চাদর গায়ে দিয়ে আরামে চোখ বন্ধ করল ও। কিন্তু এবার আর ওহির চেহারা চোখে ভেসে উঠল না। তবুও আভি বিরক্ত হয়ে চোখ খুলে নেয়। যেন ওহির চেহারাটা না দেখতে পেয়েও বিরক্ত হল ও। উঠে বসল আভি, তারপর নিজে নিজেই বিড়বিড়িয়ে বলতে শুরু করল, কি হলো এটা? প্রথমবার চেহারাটা আসলো কিন্তু দ্বিতীয়বার আসলো না কেন? হোয়াটস রং উইথ মি? কথাগুলো বলেই গভীর চিন্তায় পড়ে যায় আভি। ভাবতে ভাবতেই আবারও বলে উঠে, ওহ, এখন বুঝেছি। হয়তো ওহি আমাকেই মনে করছিল, এজন্যই তখন ওর চেহারা আমার চোখে ভেসে উঠলেছিল। কিন্তু 1 মিনিট। তার মানে কি ওহি এখন আর আমাকে নিয়ে ভাবছে না? এজন্যই ওর মুখ আর দেখতে পেলাম না চোখ বুজে? কথাগুলো ভেবে আবারও চিন্তায় পড়ে গেল আভি।
তারপর ফোনটা হাতে নিয়ে বলতে শুরু করে, এক কাজ করি, একটা টেক্সট করে দেখি। যদি ও সত্যিই আমাকে নিয়ে ভেবে থাকে তাহলে সাথে সাথেই রিপ্লাই আসবে। যা ভাবা সেই কাজ। ওহির হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট টাইপ করতে শুরু করে আভি। প্রথমে লিখে হাই, কি করছো, কিন্তু পরক্ষণেই কিছু একটা ভেবে মুছে ফেলে ও। না, লাইনটা কেমন যেন চিজি লাগছে। মনে হচ্ছে আমি ট্রাই মারছি এত রাতে। অন্য কিছু লিখি। কথাগুলো বিড়বিড়িয়ে বলে আবারও টাইপ করতে শুরু করে আভি। এবার ও লিখল, গুড নাইট, কিন্তু সাথে সাথে আবারও লেখাটা মুছে ফেলল ও। এটা তো মনে হচ্ছে কথা শুরুর আগেই শেষ করে ফেলছি গুড নাইট বলে। নো, অন্য কিছু ভাবি। এভাবেই মেসেজ লিখছে আর ডিলিট করছে আভি। কিন্তু একটা লাইনও যেন মনের মতো হচ্ছে না। এমন করতে করতেই চোখে ঘুম ভর করে ওর। ধীরে ধীরে চোখ জোড়া বন্ধ হয়ে যায়। ফোন হাতে থাকা অবস্থাতেই ঘুমের রাজ্যে তলিয়ে যায় আভি। কিন্তু শেষ মুহূর্তে লিখা একটা টেক্সট আঙুলের টাচ লেগে সেন্ড হয়ে যায়। টেক্সটে লিখা ছিল, থ্যাংক ইউ ফর টুডেস হেল্প, লেটস মিট টুমোরো, সাথে একটা হার্ট ইমোজি। এখন সকালে উঠে মেসেজ দেখে ওদের রিয়েকশন কেমন হয় দেখার পালা। যদিও লেখাটুকু ঠিক ছিল, কিন্তু তার সাথে হার্ট ইমোজি দেখে আভি না আবার হার্ট অ্যাটাক করে বসে। ঘড়ির কাঁটায় রাত ৩টা। ঘুম হালকা হতেই টিপটিপ করে চোখ খোলে নীল। হাতের উল্টো পিঠ দিয়ে চোখ ডলতে ডলতে সামনে তাকাতেই কিছুক্ষণের জন্য বিস্মিত হয় নীল। স্বপ্ন দেখছে ভেবে চোখ জোড়া ডলে আবারও তাকায় নীল। না, ও স্বপ্ন দেখছে না, এটা বাস্তব। রৌশন সোফায় আধশোয়া অবস্থায় ঘুমিয়ে আছে। নীলের চোখ ভিজে আসে মুহূর্তেই। নাক ফুলিয়ে নীরবে ফোপায় ও। এখনই বুঝি কেঁদে দিবে এমন অবস্থা। দ্রুত উঠে দাঁড়ায় নীল। তারপর দৌড়ে ছুটে গিয়ে রৌশনের পাশে গিয়ে ওকে জড়িয়ে ধরে ও। সবে মাত্র চোখের পাতা এক করেছিল রৌশন। এমন সময় হঠাৎ ভারী কিছু শরীরের উপর অনুভব হতেই চোখ মেলে তাকায় ও। নীল ওকে জড়িয়ে ধরে আছে। একটু একটু হিচকিও তুলছে, যেন নীরবে কান্না করার চেষ্টা চালাচ্ছে ও। রৌশন আলতো হাতে নীলকে জড়িয়ে ধরে। রৌশন জেগে উঠেছে বুঝতেই মাথা তুলে তাকায় নীল। হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে ফুপিয়ে ফুপিয়ে বলতে শুরু করে ও, তুমি সত্যি ফিরে এসেছো ভাইয়া? আই ওয়াজ স্ক্যাড। আমি ভেবেছিলাম তুমিও হয়তো আমার আশিস ভাইয়ার মতো আমাকে একা ফেলে চলে যাবে। ভেবেছিলাম আমি হয়তো তোমাকেও আশিস ভাইয়ার মতো আর দেখতে পারবো না। আর তুমি জানো ভাইয়া, ওই পচা আঙ্কেলটা অনেক খারাপ। হি ইজ ভেরি ব্যাড পারসন। উনি তোমার নামে পচা পচা কথা বলেছে। আর সুবাও ও পচা কথাগুলো ট্রাস্ট করেছে। কথাগুলো বলতে গিয়ে আটকে আটকে আসছিল নীলের গলা। রৌশন নীলের চোখ মুছে দিয়ে ওর মাথায় হাত বুলিয়ে দিতে শুরু করে, যেন নীল কিছুটা শান্ত হয়। নীল কিছুটা ঠান্ডা হতেই রৌশন বলতে শুরু করে, তুমি ট্রাস্ট করনি তার কথা নীল? নীল সাথে সাথে মাথাটা ডানে বামে ঘুরিয়ে বলে ওঠে, উহু, আই ডোন্ট ট্রাস্ট হিম। আমি শুধু তোমাকেই ট্রাস্ট করি, অন্য কাউকেই না। নীলের কথা শুনে রৌশনের ঠোঁটের কোণে ছোট্ট সরু মুচকি হাসির রেখা ফুটে ওঠে। ব্যাস, এইটুকুই যথেষ্ট। তুমি আমাকে ট্রাস্ট করেছ, আমার জন্য এটাই এনাফ। নীলের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল রৌশন। নীল আবারও রৌশনকে জড়িয়ে ধরল। আর রৌশনও সযত্নে ওকে আগলে ধরল। কিছু সম্পর্ক শুধু রক্তের হয় না, হয় আত্মার। আর এটার জ্বলন্ত উদাহরণ হচ্ছে রৌশনের প্রতি নীলের এই ভালোবাসা আর বিশ্বাস। পরের দিন
সকাল 9:50। ঘর গোছাতে ব্যস্ত শুভা। আজ আর অফিসে যাওয়ার তাড়া নেই তার, আর না আছে ঘর থেকে বের হওয়ার ইচ্ছা। এতদিন দিন ঘরটা বন্ধ ছিল, আলো বাতাস কিছুই ঢুকতে পারেনি। জানালার থাই থেকে শুরু করে বাড়ির প্রতিটা কামরার দরজা বন্ধ ছিল। ফলস্বরূপ বাড়িতে যেন ভেপসা একটা গন্ধ ছড়িয়ে গেছে। সকাল হতেই ঘর পরিষ্কারের কাজ শুরু করে দিয়েছে শুভা। সবগুলো থাই জানালা খুলে আগে ঘরে আলো বাতাস আনা প্রয়োজন, তারপর ঘরের সব আসবাবপত্র পরিষ্কার করতে হবে, যেগুলো রোদে দেওয়া প্রয়োজন সেগুলো রোদে দিতে হবে। শুভা সারারাত ঠিকমতো ঘুমিয়েছে কিনা সন্দেহ। চোখের নিচ কালচে হয়ে চোখজোড়া ফুলে আছে। তার উপর সকালে কিছু না খেয়েই ঘরের কাজে ব্যস্ত হয়ে পড়েছে। আজ যেন ইচ্ছে করেই নিজেকে এসব কাজে উলঝিয়ে রাখতে চাচ্ছে ও। এইদিকে বাড়িতে সকাল সকাল নতুন কাজের লোক আর নতুন গার্ড নিয়োগ করেছে রৌশন। পুরো বাড়িতে আগের থেকেও বেশি কড়াভাবে সিকিউরিটি ব্যবস্থা করছে ও। ডাইনিংয়ে বসে হাতে ব্রেড নিয়ে শুভার রুমের দরজার দিকে তাকিয়ে একটু পরপর ব্রেডে কামড় বসাচ্ছে নীল। ঠোঁটের আশেপাশে জ্যাম লেগে আছে ওর, কিন্তু সেদিকে ওর খেয়াল নেই, ওর সমস্ত ধ্যান বন্ধ দরজাটার দিকে। আধা ঘন্টা আগেই ঘুম থেকে উঠে নিচে এসেছে নীল, কিন্তু শুভার রুমের দরজা তখন থেকেই বন্ধ দেখছে। নীল ভাবছে হয়তো শুভা এখনো ঘুমাচ্ছে, কিন্তু এতদিনে কখনো শুভাকে এত বেলা করে উঠতে দেখেনি নীল। তাই ও ভাবছে শুভা হয়তো ওর সাথে রাগ করে রুম থেকে বের হচ্ছে না। গতকালে হয়তো একটু বেশিই বেয়াদবি করে বসেছে ও। যদিও নীল মোটেও বেয়াদব ছেলেদের কাতারে নয়, ও সবসময় ভদ্র আর আদব সহ কথা বলতে পছন্দ করে। কিন্তু গতকাল কিভাবে যেন এমন বিহেভ করে বসেছিল ও। তাই রাত থেকেই মন খারাপ নীলের। শুভার সামনে পড়লে ওকে কিভাবে সরি বলবে সেটাই তখন থেকে ভেবে যাচ্ছে নীল। হঠাৎ ছবি তোলার খ্যাচ খ্যাচ শব্দে ধ্যান ভাঙ্গে নীলের। মাথা ঘুরিয়ে তাকাতেই দেখে আভি ওর সামনের চেয়ারে বসে ওর ছবি তুলে নিল। ছবিগুলোর দিকে তাকিয়ে হাসছে আভি। নীল কপাল কুঁচকালো, তারপর প্রশ্ন করল, তুমি হাসছ কেন? নীলের কথা শুনে আভি ফোনটা নীলের সামনে ধরে। সাথে সাথে রেগে যায় নীল ছবিটা দেখে। ওর মুখে জ্যাম লেগে আছে আর এমন অবস্থাতেই ওর ছবি তুলে ফেলেছে আভি। রেগে বিড়ালের মতো ঝাপটা মারে নীল ফোনটা নেওয়ার জন্য, কিন্তু লাভ হল না। আভি দ্রুত ফোনটা সরিয়ে পকেটে ভরে নেয়। ওলে ওলে, আমাদের কিউটি ক্যাটটা দেখছি থাবা মারতেও জানে। নীলকে রাগানোর জন্য বলল আভি। ডিলিট করো এই ছবি, রেগে বলল নীল। ইস, বললেই হলো। আমার ফোন, আমার ক্যামেরা, আমার হাত, তাই ছবিটাও আমার। আমি কেন তোমার কথায় ডিলিট করব পুচকু? নীল ভেঙচি কেটে বলল আভি নীলকে। আভির কথায় নীল ভরকে যায়। উঠে দাঁড়িয়ে আভির পকেট থেকে ফোনটা নেওয়ার জন্য ঝাপটা ঝাপটি শুরু করে। কিন্তু আভিও কম কিসে, নীলের ছোট ছোট হাত জোড়া সহজেই আটকে নেয় নিজের হাত দিয়ে। ওদের এমন টম এন্ড জেরি ফাইট দেখে রৌশন ওদের সামনে চলে আসে। নীলকে আভির থেকে ছাড়িয়ে হালকা ধমকের স্বরে বলে উঠে ও, স্টপ ইট। কি হচ্ছে এসব? ওকে বলো আমার পচা ছবি ডিলিট করতে। আভিকে দেখিয়ে বলল নীল। করব না। ইটস মাই ফোন, মাই চয়েজ। পকেটে হাত ঢুকিয়ে বলে আভি। ওদের বাচ্চামো দেখে বিরক্ত হয় রৌশন, তাই ওদের শাসিয়ে বলতে শুরু করে ও, বোথ অফ ইউ, স্টপ। ব্রেকফাস্ট শেষ করো দুজনেই। আর একটাও এক্সট্রা কথা শুনতে চাই না আমি।
রওশনের ধমকে দুজনেই চুপ করে যায়। আভি চুপচাপ নিজের প্লেটে খাবার বাড়তে শুরু করে আর নীল নিজের ব্রেড শেষ করতে। রওশন নিজের চেয়ার টেনে বসে। এর মধ্যেই হঠাৎ নীল বলে উঠে, শোভা এখনো উঠেনি ভাইয়া? ও খাবে না? প্লেট থেকে সবে ব্রেডটা হাতে তুলেছিল রওশন, কিন্তু নীলের কথায় কিছুক্ষণের জন্য থমকে যায় ও। আভিও খাওয়া বাদ দিয়ে রওশনের মুখের দিকে তাকায়। রওশন চুপ থাকল, কিছু বলল না। রওশনকে চুপ থাকতে দেখে আবারও বলতে শুরু করে নীল, শোভা হয়তো রেগে আছে আমার উপর। আমি গিয়েই ওকে সরি বলে নিয়ে আসি। নীল উঠে দৌড়ে শোভার রুমের দিকে যেতে নিলেই বলে উঠে আভি, ও চলে গেছে। নিজের বাসায় চলে গেছে নীল। আভির কথা কানে যেতেই থেমে যায় নীল। অবাক আর বিস্ময় অভিভূত হয়ে তাকায় আভির দিকে। তুমি মজা করছো আমার সাথে তাই না? শোভা যায়নি তাই না? অবিশ্বাস্য ভঙ্গিতে জিজ্ঞেস করল নীল। রওশন চুপ করে আছে। আভি একটা দীর্ঘশ্বাস ফেলে আবারও বলল, আমি মজা করছি না নীল। ও সত্যিই চলে গেছে, গোত্রাতেই। আমি নিজে ওকে ওর বাড়িতে পৌঁছে দিয়ে এসেছিলাম। আভির কথা শুনে নীল কেঁদে দিবে এমন অবস্থা। কাঁদো কাঁদো গলায় বলতে শুরু করে ও, শোভা কেন চলে গেছে? এবার রওশন বসে থাকল না। উঠে নীলের সামনে গিয়ে হাঁটু মুড়ে বসল রওশন। তারপর ওর দু কাঁধে হাত রেখে ওকে বুঝানোর জন্য বলতে শুরু করল, শোভা নিজের ইচ্ছেতে গিয়েছে নীল। আর কেউ যদি চলে যেতে চায় তাহলে তাকে যেতে দিতে হয়, আটকে রাখা হয় না। কেন আটকানো যাবে না? তুমি আমাকে ডাক দিতে, আমি ওকে ঠিকই আটকে নিতাম। শোভা আমার কথা শুনত। কাঁদো কাঁদো গলায় বলল নীল। নীলের কথাগুলো কিছু সময়ের জন্য রওশনকে স্তব্ধ করে নিল। বুকের বা পাশটা হঠাৎ যেন মোচড় দিয়ে উঠল ওর। এমন কিছু যেন আগেও অনুভব করে এসেছে ও। নিজেকে সামলে আনমনা হয়ে বলে উঠে রওশন। যখন কেউ চলে যাওয়ার কথা ভেবে নেয় তখন তাকে কেউ আটকাতে পারে না নীল। কেউ না। কথাগুলো বলেই উঠে চলে গেল নীল। অন্যদিকে রওশনের কথাগুলো বিস্ময় নিয়ে শুনছিল আভি। রওশনের কথাগুলো শুনে যেন কপালে চিন্তার রেখা ভেসে উঠল ওর। রওশন ভাইয়ের কথাগুলো বড় আব্বুর মতো শোনাচ্ছে কেন? কিছু সময়ের জন্য মনে হলো হুবহু যেন আমি বড় আব্বুকে ভাইয়ের মধ্যে ইমেজিন করছি। এইদিকে অনবরত কলিং বেল বেজেই চলেছে। শোভা বুকশেলফে বইগুলো সাজাচ্ছিল। হঠাৎ এভাবে বেলের শব্দে কিছুটা অবাক হয় ও সাথে বিরক্ত। হাত থেকে বইগুলো রেখে দরজার সামনে যায় ও। কিছুটা সময় নিয়ে দরজা খোলে শোভা। কিন্তু দরজা খুলে সামনে তাকাতেই বিস্ময় চোখ দুটো বড় বড় হয়ে যায় ওর। দরজা খুলতেই অবাক হয় শোভা। কারণ দরজা খুলে কাউকেই দেখতে পায় না ও। শোভা এদিক সেদিকে তাকায় কিন্তু কেউই নেই। ওর ফ্ল্যাটের সামনের ফ্ল্যাটটির দরজাও বন্ধ। এমন সময় হঠাৎ কুকুরের আওয়াজ শুনতে পায় শোভা। নিচে তাকাতেই পায়ের সামনে টাইসেলকে বসে থাকতে দেখে ও। বসে বসে ওর দিকেই তাকিয়ে আছে টাইসেল। শোভা টাইসেলকে দেখে প্রচণ্ড রকম অবাক হয়, তার চেয়ে বেশি আবেগপ্রবণ হয়ে ওঠে ও। টাইসু। সাথে সাথে টাইসেলের সামনে হাঁটু ভাঁজ করে বসে ওকে কোলে তুলে নেয় শোভা। তুই এখানে কিভাবে? তোকে কে রেখে গেল? শোভা আশেপাশে আবারও ভালো করে চোখ বুলায় কিন্তু কেউই নেই। শোভা জানে টাইসেলকে রওশনই এখানে পাঠিয়েছে। কিন্তু ও এটা বুঝতে পারছে না যে রওশন নিজে এসেছে নাকি অন্য কাউকে দিয়ে পাঠিয়েছে। কিছু সময় দরজায় দাঁড়িয়ে থাকল শোভা। শুধুমাত্র রওশনকে দেখতে পাবে সে আশায়।
কিন্তু আফসোস রৌশন তো দূরে থাক, তার ছায়াটাও দেখতে পেল না ও। হতাশ হয় শুভা। রৌশনের কাছ থেকে এতটুকু আশা করাটাও বৃথা। তাই আর দাঁড়িয়ে না থেকে টাইসেলকে নিয়ে ভেতরে ঢুকে পড়ল ও। ফোনটা হাতে নিয়ে ধপ করে চেয়ারে বসে পড়ল আভি। অফিসে এসেছে কয়েক মিনিট হয়েছে ওর। কেবিনে ঢুকতে ঢুকতে ফোনটা অন করে আভি। রাতে ফোনে চার্জ দেয়নি ও, যার ফলে সকালে উঠে ফোনটা বন্ধ পায়। ফোন চার্জে দিয়ে ব্রেকফাস্ট করে সোজা অফিসে চলে আসে আভি। এই সময় টুকুর মধ্যে আর ফোনটা অন করা হয়নি ওর। এখন অফিসে এসেই সবার আগে ফোনটা অন করে আভি। কিন্তু ফোন খুলে যা দেখল তাতে মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে ওর। রাতে ভুলক্রমে ওহিকে দেওয়া মেসেজটা। সমস্যা যদিও মেসেজে নয়, মেসেজের শেষে দেওয়া হার্ট ইমোজিটায়। এই একটা ভুল যে কত বড় মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি করতে সক্ষম সেটায় ভালো করেই অবগত আভি। এই মুহূর্তে এই হার্ট ইমোজি দেখে যেন আভির হার্ট অ্যাটাক হওয়ার উপক্রম হচ্ছে। কপালে হাত রাখে আভি, অসহায় স্বরে বিড়বিড় করে বলতে শুরু করে ও, হোয়াট দ্য হ্যাল, হাউ স্টুপিড আভি, তুই কি করেছিস সেটা? এই ইমোজি দেখে নিশ্চয়ই ওহির মাথায় উল্টাপাল্টা চিন্তা চলে এসেছে। ও শিট, কি ভাবছে ও? নিশ্চয়ই ভাবছে ওর উপর লাইন মারার ট্রাই করছি আমি। ধুর, নিজের উপর বিরক্তি নিয়ে কথাগুলো বলছে আভি। এর মধ্যেই বাইরে থেকে ওহির কণ্ঠ শুনতে পায় ও। সাথে সাথে উঠে দরজার আড়ালে লুকিয়ে পড়ে আভি। আড়াল থেকে তাকাতেই ওহিকে দেখতে পায় ও। খোশমেজাজে সবার সাথে হেসে হেসে কথা বলছে। সবার সাথে কথা বলা শেষ করে আভির কেবিনের দিকে আসতে শুরু করে ওহি। আভি ঘাবড়ে দেয়ালের সাথে চিপকে যায়। বুকটা টিপটিপ করছে ওর। মনে হচ্ছে হার্ট খুলে হাতে চলে আসবে এক্ষুনি। ওহি আভির কেবিনের সামনে চলে এসেছে একদমই এমন সময় অর্ণব চলে আসে। ওহি মামনি, কোথায় যাচ্ছ? ওটা তো আমার কেবিন না, প্রশ্ন করলেন অর্ণব। হঠাৎ অর্ণবের কথায় হোঁচকিয়ে যায় ওহি। সাথে সাথে পেছনে ঘুরে বলে উঠে ও হ্যাঁ, আমার তো খেয়ালই ছিল নাট, ভুলে অন্য কেবিনের সামনে চলে এসেছি। ওহির কথায় হেসে উঠলেন অর্ণব। তারপর ওহিকে নিয়ে নিজের কেবিনে চলে গেলেন। ওহি চলে যেতেই হাফ ছেড়ে বাঁচল আভি। কয়েকটা ঘন ঘন নিঃশ্বাস ফেলে বলে উঠে ও, আজকে আর অফিসে থাকা যাবে না। কোনো মতে ওহিকে আজকের মতো এভয়েড করতে হবে। সবে একজন ডাক্তার চেক আপ করে গেল অয়নের। রৌশন সামনেই দাঁড়িয়েছিল। যদিও অয়ন এখন বিপদমুক্ত, কিন্তু ছেলেটার উঠর দিয়ে অনেক বড় ঝড় গিয়েছে। এত পরিমাণে মারা হয়েছে বেচারাটাকে যে হয়তো 1 মাসের আগে বেড থেকেই উঠতে পারবে। ডাক্তার চেক আপ করে চলে গেলেও রৌশন দাঁড়িয়ে আছে অয়নের বেডের সামনে। অয়নের জ্ঞান নেই এখন, ঘুমোচ্ছে। রৌশন কিছুটা এগিয়ে আসলো বেডের দিকে, গভীর দৃষ্টি দিয়ে তাকালো অয়নের মুখের দিকে। মারার ফলে মুখের অবস্থাও খারাপ হয়ে গেছে, একদম থুবড়ে পড়েছে। অয়নের ব্যথা যেন রৌশন নিজে অনুভব করছে। বারবার মনে পড়ছে সেদিনের কথা যখন অয়ন প্রথম জয়েন করেছিল। রৌশন সেদিন স্পষ্টভাবে অয়নকে বলেছিল, এখনো সময় আছে ভেবে চিনতে নাও, মৃত্যু প্রতি মুহূর্তে আমার পাশে ছায়ার মতো ঘুরঘুর করে। কখন কিভাবে মৃত্যু আমার উপর আছড়ে পড়বে আমি নিজেও নিশ্চিত নই। তাই আমার সাথে কাজ করতে রাজি হওয়া মানে মৃত্যুকেও নিজের সঙ্গী হিসেবে বেছে নেওয়া। তখন রৌশনের এমন কথা শুনে অয়ন যেন একটুও ভয় পেল না, বরং ঠোঁটে প্রশস্ত হাসি টেনে নির্দ্বিধায় বলে উঠল, আমার মৃত্যুতে ভয় নেই স্যার। পরিস্থিতি যেমনই হোক না কেন, আমি সবসময় আপনার পাশে থাকব।
রৌশন তখন ভেবেছিল হয়তো অয়নের এই কনফিডেন্স 2-3 মাসেই শেষ হয়ে যাবে। কিন্তু রৌশনের সেই ভাবনা ভুল প্রমাণ করে আজ 6 বছর ধরে অয়ন ওর পাশে আছে। সত্যিই সে তার কথা রেখেছে। সব পরিস্থিতিতে আজও অয়ন ওর পাশে থেকে ওর জন্য কাজ করে চলেছে। রৌশন একটা দীর্ঘশ্বাস ফেলে অয়নের মাথায় হাত দিতে নিলেই অয়নের ঘুম ভেঙে যায়। সাথে সাথে রৌশন নিজের হাত সরিয়ে নেয়। অয়ন চোখ মেলে তাকায়। চোখ খুলেই রৌশনকে সামনে দেখতে পেয়ে মুচকি হেসে জিজ্ঞেস করে, ও ববস, আপনি ঠিক আছেন? রৌশন অয়নের কথায় কপাল কুঁচকালো, তারপর বলল, বেডে শুয়ে আছো তুমি আর জিজ্ঞেস করছো আমাকে আমি ঠিক আছি কিনা? তুমি সত্যিই বড় ধাঁচের একটা স্টুপিড। অয়নের কথা বলতে কষ্ট হচ্ছে ভালো করেই বুঝতে পারছে রৌশন। তাই ওকে আর কিছু বলতে না দিয়ে হালকা ধমকের স্বরে বলে উঠে রৌশন, এখন আর কোনো কথা বলার প্রয়োজন নেই। রেস্ট নাও। দ্রুত সুস্থ হয়ে আবার কাজে ফিরতে হবে তোমাকে। ইয়েস বসো, বলল অয়ন। রৌশন আর দাঁড়াল না। বের হয়ে আসলো কেবিন থেকে ও। কেবিনের বাইরে অয়নের সিকিউরিটির জন্য 4 জন গার্ড পাহারায় লাগিয়েছে রৌশন। কেবিন থেকে বেরিয়ে তাদের উদ্দেশ্য বলতে শুরু করে ও চোখ কান খোলা রাখবে। কোনো সমস্যা হলেই সবার আগে আমাকে ইনফর্ম করবে। গার্ডরা মাথা নাড়িয়ে সম্মতি দিল। রৌশন সেখান থেকে চলে আসবে তখনই অপূর্বর কল চলে আসে ওর ফোনে। ফোনটা রিসিভ করে রৌশন। তারপর কিছুক্ষণ কথা বলে রৌশন কল কেটে দেয়। এখন ও সবার আগে অফিসে যাবে। সেখানে কিছু কাজ শেষ করে তারপর অপূর্বর সাথে দেখা করতে যাবে রৌশন। আভি একটা শপিং মলের সামনে দাঁড়িয়ে। এখানে একটা কেসের বিষয়ে ইনভেস্টিগেশন করতে এসেছে ও। আভির সাথে আরও 2 জন অফিসারও এসেছে। 3 জনই 3 দিকে ইনভেস্টিগেশন চালাচ্ছে। আভি কাজ শেষ করে মল থেকে বেরিয়ে আসে। অন্য 2 জন অফিসারকে কল করে ও তারা কোনো ইনফরমেশন পেয়েছে কিনা জানার জন্য। ফোনটা কানে দিয়ে ঘুরতেই হঠাৎ কাউকে দেখে চমকে উঠে আভি। অবিশ্বাস্য দৃষ্টি নিয়ে তাকায় সে সামনের মানুষটির দিকে। কান থেকে হাতটা যেন অটোমেটিক্যালি নেমে গেল ওর। অবাক স্বরে বলে উঠে আভি, রিশা। রৌশন অফিসে এসেই সবার আগে সুভার ডেস্কের দিকে চোখ বুলোয়। কিন্তু সুভার ডেস্ক ফাঁকা। রৌশন তাচ্ছিল্য হেসে সামনে এগোল। যেন আগে থেকেই ও আন্দাজ করেছিল সুভা আসবে না। নিজের কেবিনে ঢুকেই সবার আগে ম্যানেজারকে ডেকে আনায় রৌশন। 2 দিনের সব ইনফরমেশন তার কাছ থেকে নিয়ে বাকি কাজগুলো তাকে বুঝিয়ে দেয় ও। ম্যানেজার সব বুঝে নিয়ে বের হতে গিয়েও আবার ফিরে আসে। রৌশন তার দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকায়। ম্যানেজার কিছুটা ভয় ভয় রৌশনের সামনে একটা খাম রাখল। কি এটা? খামটা হাতে নিতে নিতে প্রশ্ন করল রৌশন। ম্যানেজার আমতা আমতা করে বলল, সকালে সুভা পাঠিয়েছে এটা। রৌশন সাথে সাথে খামটা চেক করে। রেজিগনেশন লেটার। সুভা জব ছেড়ে দিতে চায় আর সেটার পারমিশন চেয়ে রৌশনের কাছে অ্যাপ্লাই করেছে। লেটারটা পড়েই যেন রাগে শরীর কাঁপতে শুরু করছে রৌশনের। চোখ জোড়া ভীষণ রকম লাল হয়ে গেছে। রেগে 2 হাত দিয়ে মুড়িয়ে লেটারটা মাঝ দিয়ে ছিঁড়ে 2 ভাগ করে ফেলে রৌশন। ওর এমন কাজে ম্যানেজার রীতিমতো ভয় কাঁপতে শুরু করেছে। রৌশন নিশ্চুপ থাকলেও কিন্তু ওর চোখ দুটো যেন ভয়ঙ্কর লাল হয়ে আছে, যেটা ওর রাগের পরিমাণ জানান দিচ্ছে। রাত প্রায় 10টা। সকালে বালিশগুলো ছাদে রোদে শুকাতে দিয়েছিল সুভা। কিন্তু এগুলো আনার কথা মাথায় যেন ছিল না ওর।
এখন ঘুমোতে গিয়ে ওর মনে পড়ল বালিশগুলো এখনো ছাদে। কি আর করার, দৌড়ে ছাদে গিয়ে এখন এমন সময়ে বালিশগুলো আনতে হচ্ছে ওর। সবগুলো বালিশই প্রায় আনা শেষ। এখন শুধু দুহাতে দুটো বালিশ নিয়ে নিচে নামছে শুভা। নিচে আসতেই হঠাৎ নিজের ফ্ল্যাটের সামনে তাকাতেই থমকে যায় শুভা। পা দুটো এক জায়গাতেই যেন জমে গেছে ওর। ওর ফ্ল্যাটের দরজায় হেলান দিয়ে পা দুটো ছড়িয়ে বসে আছে কেউ। শুভা মানুষটির চেহারা না দেখেও বুঝতে সময় নিল না মানুষটি কে হতে পারে। ধীর পায়ে নিচে নেমে মানুষটির সামনে চলে আসে শুভা, তারপর অবাক স্বরে বলে উঠে ও রৌশন। অপ্রস্তুত দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে আভি রিশার দিকে। পলক যেন পড়ছে না ওর। 5 বছর পর এভাবে হঠাৎ রিশাকে দেখতে পাওয়া যেন কল্পনার বাইরে ছিল আভির। স্তব্ধ নয়নজোড়া স্থির হয়ে আছে সামনের দিকেই তাকিয়ে। দু হাত ভর্তি শপিং ব্যাগ নিয়ে গাড়ির সামনে দাঁড়িয়ে কারো সাথে ফোনে কথা বলছে রিশা। আভির উপস্থিতি এখনো বুঝতে পারেনি সে। এই মুহূর্তে কি করা উচিত আভির? উল্টো দিকে ঘুরে চলে যাওয়া, নাকি এগিয়ে তার সামনে যাওয়া? অদ্ভুত এক দ্বিধা দ্বন্দ্বের মধ্যে যেন ওর মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। অবশেষে সিদ্ধান্ত নিয়ে নেয় আভি, ওর সামনে এগোবে না। সোজা উল্টো দিক ঘুরে চোখ বন্ধ করে করে দৌড় দিবে। যে ভাবা সে কাজ। আভি পেছনে ঘুরতে নেয় যাওয়ার জন্য, কিন্তু তখনই নিজের নামের ডাক শুনে থেমে যায়। আভি! অবাক স্বরে রিশা ডাকল ওকে। পরিস্থিতি থেকে পালাতে চেয়েও যেন পালাতে পারল না আভি। অনিচ্ছা সত্ত্বেও ফিরে তাকালো রিশার দিকে। অবিশ্বাস্য দৃষ্টি নিয়ে এগিয়ে আসলো রিশা আভির দিকে। আভি নড়েচড়ে সোজা হয়ে দাঁড়াল, যেন নিজেকে একদম নরমাল দেখানোর চেষ্টা করছে ও। রিশা আভির সামনে এসে হুট করেই জড়িয়ে ধরল আভিকে। হঠাৎ রিশার এমন কাজে অপ্রস্তুত হয়ে পেছনের দিকে কিছুটা এলিয়ে পড়ল আভি। কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে রিশার দু বাহুতে ধরে নিজের থেকে সরিয়ে নিল। রিশা আভির এমন কাজে কিছুই বলল না, উল্টো খোশমেজাজে বলতে শুরু করল, আমার তো বিশ্বাসই হচ্ছে না তুমি আমার সামনে দাঁড়িয়ে আভি। আই জাস্ট কান্ট বিলিভ ইন মাই আইস। 5 বছর পর দেখছি তোমাকে। কেমন আছো তুমি? আভি ঠোঁটে জোরপূর্বক হাসি টেনে বলল, ভালো আছি। ভালো আছো? আমার বিশ্বাস হচ্ছে না। তুমি আমাকে ছাড়া ভালো থাকতেই পারো না। আইনো তুমি এখনো 5 বছর আগের ঘটনা ভেবে কষ্ট পাচ্ছ, তাই না? আহত স্বরে বলল রিশা। রিশার কথায় কপাল কুঁচকালো আভি। যেন ওর রিশার কথাগুলো পছন্দ হল না। তাচ্ছিল্য স্বরে বলে উঠল আভি, ওহ কাম অন রিশা, আমি ছোট বাচ্চা না যাকে তুমি 5 বছর আগের একটা ঘটনার জন্য আজ 5 বছর পর সান্ত্বনা দিতে এসেছ। আমি অনেক আগেই এসব ভুলে গেছি। কিন্তু তোমার কথা শুনে মনে হচ্ছে তুমিই ভুলতে পারছো না। ঠিক বলেছ আভি, আমিই ভুলতে পারছি না। আর না আমি তোমাকে এখনো ভুলতে পেরেছি। কাঁদো কাঁদো গলায় কথাগুলো বলল রিশা। রিশার এমন মন গলানো কথা শুনে আভির মন গলছে না, বরং বিরক্ত বোধ করছে ও। আভিকে চুপ থাকতে দেখে আচমকা আভির হাতজোড়া ধপ করে ধরে বলতে শুরু করে, রিশা, আভি আমি জানি আমার পরে তোমার জীবনে তুমি দ্বিতীয় কারো আগমন হতে দাওনি। আজও তুমি আমাকেই ভালোবাসো। তাহলে আমাকে কি দ্বিতীয় একটা সুযোগ দেওয়া যায় না? রিশার হঠাৎ এমন কথায় হোঁচকিয়ে যায় আভি। যেন আচমকা শব্দ দ্বারা ওর উপর আক্রমণ করে বসেছে রিশা। চোখ দুটো বিস্ময় বড় বড় করে নেয় আভি।
সাথে সাথে হাতজোড়া এক ঝটকায় ছাড়িয়ে বলে উঠে ও হোয়াট? অসম্ভব। কেন সম্ভব নয় আভি? প্রশ্ন করল রিশা। আভি এই কেনটার জন্য কোনো উত্তরই যেন খুঁজে পাচ্ছে না। এমন সময় কি ভেবে যেন বলে উঠে ও অসম্ভব, কারণ আমার জীবনে অলরেডি কেউ আছে আর আমি তাকে অনেক ভালোবাসি। তাছাড়া খুব শীঘ্রই আমাদের বিয়ে হচ্ছে। কথাগুলো এক নিঃশ্বাসে বলে ফেলল আভি। আভির কথাগুলো যেন বিশ্বাস হল না রিশার। সন্দেহ দৃষ্টি নিয়ে আবারও বলল ও মিথ্যা কথা। আভি, আমি জানি তুমি মিথ্যা বলছ, তোমার জীবনে এমন কেউই নেই। তুমি আমাকে এখনো ক্ষমা করনি, তাই না? এজন্যই এমন বানোয়াট কথাবার্তা বলছো আমাকে ফিরিয়ে দেওয়ার জন্য। রিশা প্রায় কেঁদে দিবে এমন অবস্থা। কিন্তু আভি রিশার কাদো কাদো মুখ দেখে কষ্ট পাচ্ছে না, বরং ও চিন্তায় পড়ে যায় কিভাবে নিজের কথায় বিশ্বাস করাবে এই নাছোড়বান্দা মেয়েটাকে। এমন সময় হঠাৎ সামনে কাউকে দেখে চোখ আটকে যায় আভির। ওকে এই পরিস্থিতি থেকে বের করার জন্য যেন আল্লাহ সঠিক সময়ে সঠিক কাউকে পাঠিয়ে দিয়েছেন। এইদিকে অফিস থেকে বের হয় রৌশন। অপূর্বর সাথে দেখা করতে যাচ্ছে ও। বেশ কিছুক্ষণ ড্রাইভ করে শহরের বড় একটা ক্লাবের সামনে গাড়ি থামালো রৌশন। গাড়ি থেকে বের হয়ে হাতের ঘড়িটার দিকে তাকায় ও। সময় সন্ধ্যা 6টা এখন। আকাশ আবছা কালো হয়ে আসছে। সূর্য প্রায় ডুবো ডুবো অবস্থায়। চারপাশে ভালো করে চোখ বুলিয়ে ভেতরে প্রবেশ করল রৌশন। এই সময়টায় ক্লাবে মানুষের ভিড় একটু কম হয়। রৌশন সবার সাইড কেটে একদম কর্নারের একটা টেবিলে গিয়ে বসল। এমন সময়ই ওয়াইনের বোতল আর দুটো গ্লাস হাতে আগমন ঘটে অপূর্বর। বোতল আর গ্লাসগুলো টেবিলে রেখে রৌশনের বরাবর চেয়ারে বসল অপূর্ব। কি অবস্থা মিস্টার রায়জাদা? টেনশন ফ্রি পিসফুল লাইফ কেমন কাটছে? হেসে বলল অপূর্ব। রৌশন অপূর্বর কথা শুনে তাচ্ছিল্য হেসে বলল, টেনশন ফ্রি লাইফ আমার ভাগ্যে নেই মিস্টার শেখাওয়াত। আর যেখানে পিসের কথা, যেদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব হয়তো পিসের অর্থ সেদিনই উপলব্ধি হবে আমার। কারণ আমার কাছে পিস মানে এই জটিল দুনিয়া থেকে মুক্তি। অপূর্ব হালকা হাসল রৌশনের কথায়, আপনি তো দেখছি পুরো আমার মনের কথা বললেন। কথা বলতে বলতে বোতল থেকে গ্লাসে ওয়াইন ঢালছে অপূর্ব। এমন সময় রৌশন একটা পেনড্রাইভ টেবিলে রেখে অপূর্বর দিকে বাড়িয়ে দিল। অপূর্ব একবার টেবিলের পেনড্রাইভটার দিকে তাকিয়ে মাথা তুলে রৌশনের দিকে তাকায়। ওর দৃষ্টিতে প্রশ্ন। রৌশন একটা দীর্ঘশ্বাস ফেলে ধীর স্বরে বলতে শুরু করে, 4 বছর আগে ব্লু স্টার হোটেলের বিরুদ্ধে যে কেস চলছিল সে বিষয়ে সব ইনফরমেশন কালেক্ট করেছি আমি। তোমার প্রয়োজনীয় সব ইনফো আছে এটায়। তখনকার সময় এই বিষয়টা অনেক আলোচনায় ছিল, কিন্তু শেষ অবধি কিছুই হয়নি। এই কেসের চ্যাপ্টার ক্লোজ করে দেওয়া হয়। এমনকি সব প্রমাণ কালেক্ট করার পরও যে লয়ার এই কেসটা নিয়ে কাজ করছিল সে আদালতে পৌঁছায়নি। রৌশনের কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিল অপূর্ব। কথা শেষ হতেই হাত বাড়িয়ে পেন ড্রিপটা নিয়ে নেয় ও। অপূর্ব নিশ্চুপ। রৌশন কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে বলে উঠে, আমি যদিও জানি না তোমার আসল উদ্দেশ্য কি, কিন্তু কিছুটা আন্দাজ অবশ্যই করতে পেরেছি। আমি তোমাকে প্রশ্ন করব না অপূর্ব। শুধু এতটুকু বলবো, নিজের ভেতরের এই আগুনটাকে কখনো কারো জন্য ঠান্ডা হতে দিবে না। অপূর্ব রৌশনের কথায় মৃদু হেসে বলতে শুরু করে, এজন্যই তো আমার আপনাকে এত পছন্দ।
আপনি হয়তো জানেন না, কিন্তু গত 3 বছর ধরে আপনাকে নিয়ে রিসার্চ করেছি আমি। সত্য বলতে ঠান্ডা মাথায় ধৈর্য ধরে কিভাবে নিজের শত্রুদের জালে আটকাতে হয় আপনার থেকেই শিখেছি। আমি জানি আপনার জীবনের লক্ষ্য অন্য, উদ্দেশ্য অন্য। কিন্তু তবুও আমি নিজেকে আপনার জায়গায় অনেকবার উপলব্ধি করেছি, অনেকবার গভীরভাবে চিন্তা করেছি, যদি আপনার জায়গায় আমি হতাম তাহলে কিভাবে কি করতাম। ভাবতাম, লড়াইয়ে জিততে হলে আপনার মতো বোল্ড হতে হবে আমায়। কিন্তু প্রতিবারই আপনি প্রমাণ করেছেন আপনার মতো কেউই হতে পারবে না। কথাগুলো বলেই হেসে দেয় অপূর্ব। তোমাকে কখনো আমার মতো হতে হবে না অপূর্ব, কারণ তুমি। আমাদের দুজনের ব্যক্তিত্ব আলাদা, উদ্দেশ্য আলাদা। আর জানো, আমার বিশ্বাস প্রতিটা মানুষের জীবনে একটা এমন উদ্দেশ্য থাকা প্রয়োজন, কারণ অনেক সময় এই উদ্দেশ্যটাই আমাদের বেঁচে থাকার একমাত্র কারণে পরিণত হয়। উদ্দেশ্য ছাড়া জীবন যেন প্রাণহীন দেহের মতো। আপনি খুব ভালো মোটিভেশনাল স্পিচ দিতে পারেন মিস্টার রায়জাদা, হেসে বলল অপূর্ব। সবসময়ের মতোই রৌশন চুপ থাকল। অপূর্ব গ্লাসটা রৌশনের সামনে এগিয়ে দিয়ে বলে উঠে, আমাদের দুজনের উদ্দেশ্যের নামে আমার তরফ থেকে। আমি ড্রিঙ্ক করি না। স্পষ্ট কথা রৌশনের। অপূর্ব হেসে বলে উঠল, আই নো, বাট আমি প্রচুর ড্রিঙ্ক করি। আমার মতে ওয়াইনের নেশা আমাদের মনের কষ্টকে কিছু সময়ের জন্য হলেও ভুলিয়ে দেয়। তাই নিজের মানসিক শান্তির জন্য আমার কাছে এই একটা অপশনই আছে। অবশ্য আপনার জীবনে আপনার ভালোবাসার মানুষটি আছে, যার চেহারার দিকে তাকিয়েই নিজের কষ্টগুলো ভুলিয়ে দেন। বাট আফসোস, আমার কাছে এই অপশন ইনভেইল্ড। কথাগুলো বলতে বলতে পুরো গ্লাস এক ঢোকে ফাঁকা করে দিল অপূর্ব। অপূর্বর শেষ কথাটা শুনে প্রশ্ন করে উঠে রৌশন, ভালোবাসার মানুষ? কার কথা বলছো তুমি? সাথে সাথে বলে উঠে অপূর্ব, শুভা আর কার। আমি আগেই জানিয়েছি, আপনার বিষয়ে ফুল স্টাডি করেছি আমি। শুভার নামটা শুনেই বুকের বা পাশটা ধক করে উঠে রৌশনের। ভেতরে অদ্ভুত একটা শূন্যতা অনুভব করে রৌশন। মনের মধ্যে যেন কিছু একটা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে ওর। রৌশন খেয়াল করে অপূর্ব বেপরোয়াভাবে একের পর এক গ্লাস ফাঁকা করে ফেলছে। ওর কানে অপূর্বর বলা কথাটা বারবার প্রতিধ্বনি দিচ্ছে, ওয়াইনের নেশা আমাদের মনের কষ্টকে কিছু সময়ের জন্য হলেও ভুলিয়ে দেয়। অদ্ভুতভাবে রৌশনের হাত চলে যায় গ্লাসটার দিকে। গ্লাসটা তুলে আচমকা এক ঢোকে সম্পূর্ণ গ্লাসটা খালি করে দিল ও। সাথে সাথে যেন মাথাটা ভনভন করে উঠল ওর। মাথা ঝাঁকালো রৌশন। অপূর্ব অবাক দৃষ্টি নিয়ে তাকায় রৌশনের দিকে। রৌশন কোটটা খুলে পাশে রেখে শার্টের স্লিপটা ফোল্ড করে কনুই পর্যন্ত তুলে নিল। তারপর বোতলটা নিজের হাতে তুলে নিয়ে গ্লাসে আরও ওয়াইন ঢালতে শুরু করল ও। অন্যদিকে অপূর্ব অবাক দৃষ্টি নিয়ে দেখছে রৌশনকে। হঠাৎ রৌশনের কি হলো বুঝতে পারছে না ও। শুধু নির্বাক দৃষ্টিতে নিজের গ্লাসটা হাতে নিয়ে রৌশনের কারবার দেখছে ও। আমি কেন মিথ্যা বলবো তোমায়? আমি সত্যিই অতীতের সবকিছু ভুলে নতুন করে কাউকে ভালোবাসতে শিখেছি। শুধু তাই নয়, খুব শীঘ্রই তাকে বিয়ে করে আমাদের সম্পর্কটাকে নতুন নাম দেওয়ার প্রস্তুতিও নিচ্ছি। কথাগুলো বলেই রিশাকে ক্রস করে সামনের দিকে এগোলো আভি। রিশা বিস্ময় নিয়ে দেখছে আভি কি করতে চাচ্ছে। কিছুটা দূরেই দাঁড়িয়ে ছিল ওহি, হঠাৎ করেই আভি সামনে চলে আসে ওর। চকিত চাহনি নিয়ে তাকায় ওহি আভির দিকে। যেন চুরি করতে গিয়ে ধরা পড়েছে ও। আভি হুট করেই ওহিকে রিশার দিকে ঘুরিয়ে নেয়, তারপর ওর বাহু জড়িয়ে ধরে হাসি মুখে বলে উঠে, মিট মাই লাভ, ওহি। আভির এমন কথায় চমকে যায় ওহি আর রিশা।
ওহির চোখ দুটো তো নিমিষেই বড় বড় হয়ে গেছে। হোঁচকিয়ে আভির দিকে তাকিয়ে সে। আভি হেসে ওহির দিকে তাকায়, আর একটু শক্ত করে জড়িয়ে ধরে ওহির বাহু, যেন ও বুঝাতে চাইছে ওর কথায় সায় দিতে। রিশা অবিশ্বাস্য দৃষ্টি নিয়ে তাকিয়ে ওদের দিকে, যেন ওর আভির কথায় বিশ্বাসই হচ্ছে না। ভরকে গিয়ে বলে উঠে ও, হোয়াট? এই মেয়ে? আমার বিশ্বাস হচ্ছে না আভি। তুমি মিথ্যা বলছো তাই না? আভি ওহিকে নিজের সাথে আরেকটু গভীরভাবে মিশিয়ে জড়িয়ে ধরল, তারপর বলতে শুরু করল, কাম অন রিশা। তোমার বিশ্বাস করাই না করাই আমার কিছুই আসে যায় না। আমি শুধু তোমাকে সত্যের আয়না দেখিয়েছি, আর তোমার প্রশ্নের উত্তর দিয়েছি প্রমাণ সহ। এখন বিশ্বাস করা না করা, ইটস টোটালি আপ টু ইউ। কথাগুলো বলে আভি ওহির দিকে তাকাল। কপালের চুলগুলো কানের পেছনে গুজে দিয়ে আদুরে গলায় বলতে শুরু করল, ওহি বেবি, তুমি অনেক টায়ার্ড হয়ে গেছো তাই না? চলো এখন বাসায় যাওয়া যাক। বাসায় গিয়ে তোমাকে নিজের হাতে তোমার প্রিয় স্ট্রবেরি জুস বানিয়ে খাওয়াবো আমি। আভি ওহিকে কথাগুলো বলতে বলতে নিয়ে চলে যায়। রিশার দিকে এক পলকের জন্য তাকালো না ও, যেন রিশার অস্তিত্ব নেই এখানে। বাইকে উঠে নিজের হাতে ওহিকে হেলমেট পরিয়ে দিল আভি। তারপর ওর হাত দুটো টেনে নিজের কোমরে জড়িয়ে ধরিয়ে বাইক স্টার্ট দিয়ে ফুল স্পিডে চলে গেল। এইদিকে রিশা আহাম্মকের মতো তাকিয়ে সবটা দেখল। আভিকে ওহির এমন খেয়াল রাখতে দেখে ভেতরটা জলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে ওর। আভির এভাবে ওকে ইগনোর করাটা কোনো মতেই যেন মেনে নিতে পারছে না রিশা। রাগ সামলাতে না পেরে হাতের শপিং ব্যাগগুলো ছুঁড়ে ফেলে দেয় ও, তারপর গলা ফাটিয়ে চিৎকার করে ওঠে। ওর এমন কাজে আশেপাশের মানুষজন অদ্ভুত দৃষ্টিতে তাকালো তার দিকে, যেন ওকে পাগল ভাবছে তারা। অন্যদিকে আভির সাথে আসা দুজন অফিসারদের মধ্যে একজন এতক্ষণ দাঁড়িয়ে পুরো ঘটনাটা দেখছিল। আভি চলে যেতেই সে দ্রুত পকেট থেকে ফোনটা বের করে অর্ণবের নাম্বার ডায়াল করতে শুরু করে। 1 ঘন্টা 2 ঘন্টা করে এখন সন্ধ্যা 6টা পেরিয়ে রাত 10টা। টেবিলের উপর বোতলের সংখ্যা 8 থেকে 10টি তো হবেই। ক্লাবে ভিড় বেড়েছে। হাই ভলিউমে গান বাজছে। অল্প বয়সী ছেলে মেয়ে থেকে ধরে মধ্যবয়সী লোকেরাও ডান্সফ্লোর কাঁপাচ্ছে। সিটে মাথা এলিয়ে দিয়েছে রওশন। শরীরের অবস্থা বেহাল। পুরো অগোছালো অবস্থা হয়েছে ওর। অপূর্ব অতটা ড্রিঙ্ক করেনি আজ। করবেই বাকি করে, ও তো রওশনের কাণ্ড দেখেই ফুরসত পায়নি। রওশন যে প্রথম গ্লাসেই নিজের হোশ হারিয়ে ফেলেছে। ওর এমন অবস্থা দেখেই বোঝা যায় ও নন অ্যালকোহলিক। রওশন এই মুহূর্তে পুরো মাতাল অবস্থায় আছে, কিন্তু তবুও যে খাওয়া ছাড়ছে না। টেবিল হাতরে আরেকটা বোতল খোঁজে রওশন, কিন্তু সবগুলোই খালি বোতল। এগুলো খালি কেন? ওয়েটার আরো নিয়ে আসো। আই ওয়ান্ট মোর, চেঁচিয়ে উঠে রওশন। ওয়েটার আরেকটা বোতল আনতে নিলেই অপূর্ব ইশারায় তাকে বাধা দেয়, আর আনতে নিষেধ করে। ওয়েটার অপূর্বর ইঙ্গিত বুঝতে পেরে চলে যায়। রওশন হেলেদুলে উঠতে নেয়, কিন্তু তাল সামলাতে না পেরে পড়ে যায়। অপূর্ব সাথে সাথে ধরে ফেলে ওকে। রওশনের হাত টেনে ওকে বলতে শুরু করে, অনেক হয়েছে, এবার থামুন মিস্টার রায়জাদা। বাসায় চলুন। বাসা? কোনো বাসা? আমার তো অনেকগুলো বাসা আছে, তুমি কোনোটার কথা বলছো? মাতালভাবে কথাগুলো বলল রওশন। আপনি যে বাসাতে বলবেন সেখানেই। এখন চলুন প্লিজ।
অপূর্ব রৌশনকে টেনে বেরিয়ে আসল, কিন্তু যেতে যেতে একটা খালি বোতল তুলে নেয় রৌশন টেবিল থেকে। গাড়িতে এনে বসায় অপূর্ব রৌশনকে। রৌশন এই মুহূর্তে নিজে ড্রাইভ করার অবস্থাতে নেই, তাই ওকেই দিয়ে আসতে হবে রৌশনকে বাসায়। কিন্তু ড্রাইভিং সিটে বসতেই হঠাৎ রৌশন অপূর্বকে বলে উঠে, তুমি আমার বাড়ি চেনো? ইউ নো মাই হোম অ্যাড্রেস? অবভিয়াসলি চিনি মিস্টার রায়জাদা। ডোন্ট ওয়ারি। সিট বেল্ট লাগাতে লাগাতে বলল অপূর্ব। রৌশন কিছুক্ষণ চুপ থাকল, তারপর আবার বলতে শুরু করল, ওটা না, আরেকটা, বলল রৌশন। আরেকটা কোনোটা? প্রশ্ন করল অপূর্ব। ওয়েট, লেট মি চেক বলেই পকেটে কিছু একটা খুঁজতে শুরু করল ও। ফোন বের করল রৌশন। তারপর একটা ছবি বের করে অপূর্বকে দেখিয়ে বলল, সি দিস হোম, আই ওয়ানা গো দেয়ার। ছবিটা ভালো করে দেখল অপূর্ব। শুভার অ্যাপার্টমেন্টের ছবি। ওর পরিচিত জায়গাটা, কারণ অনেকবার ওখানে যাওয়া হয়েছে ওর। অপূর্বর আর বুঝতে সময় লাগল না যে রৌশন শুভার বাসায় যেতে চাইছে। তাই আর সময় নষ্ট করল না ও, গাড়ি স্টার্ট দিল রৌশনের কথা মতো শুভার বাড়ির উদ্দেশ্যে। প্রায় আধা ঘন্টা পর অ্যাপার্টমেন্টের সামনে এসে গাড়ি থামালো অপূর্ব। গাড়ি থামতেই বাইরে তাকালো রৌশন। অপূর্ব হালকা হেসে বলল, আপনার ডেস্টিনেশন চলে এসেছে। কথাটা শেষ হওয়ার আগেই নেমে গেল রৌশন। তারপর কোটটা কাঁধে ঝুলিয়ে গাড়ির দরজায় ঝুঁকে অপূর্বকে বলতে শুরু করল, ও থ্যাংক ইউ মিস্টার শেখাওয়াত, আমাকে আমার ডেস্টিনেশনে পৌঁছে দেওয়ার জন্য। আই হোপ তুমিও তোমার সঠিক ডেস্টিনেশনে সঠিক সময়ে পৌঁছতে পারবে। অপূর্ব হাসল, তারপর জবাব দিল, আই অনস্য হোপ সো। আল্লাহ হাফেজ মিস্টার রায়জাদা, আবার দেখা হবে। প্রতিউত্তরে বলল রৌশন, আবার অবশ্যই দেখা হবে। রৌশন গাড়ি থেকে সরে দাঁড়াল, তারপর ওকে বিদায় দিয়ে চলে গেল অপূর্ব। রৌশন গাড়িটির যাওয়ার পানে কিছুক্ষণ তাকিয়ে থেকে পেছনে ঘুরে অ্যাপার্টমেন্টের দিকে পা বাড়ায় ও। কোনো রকমে ঢুলতে ঢুলতে লিফটে উঠল রৌশন। লিফট থামল শুভার বাসার ফ্লোরে। লিফট থেকে নেমেই দরজার সামনে চলে আসলো রৌশন। এক নাগারে ননস্টপ কলিং বেল বাজাতে শুরু করে ও, কিন্তু দরজা খুলছেই না কেউ। উপায় না পেয়ে ডাকতে শুরু করে রৌশন শুভাকে। মাতাল কণ্ঠে বলতে শুরু করে ও, শুভা, ওপেন দ্য ডোর। তুমি দরজা খুলছ না কেন? আমি অপেক্ষা করছি তোমার জন্য বাইরে। কথাগুলো বলছে আর কলিং বেল বাজাচ্ছে রৌশন, কিন্তু তবুও ভেতর থেকে কোনো সাড়া শব্দ নেই। রৌশন আর দাঁড়িয়ে থাকতে পারে না। দরজার কোনো হেলান দিয়ে বসে পড়ল ও। কাচের বোতলটা হাত থেকে ছুটে যেতেই কিছুটা দূরে গড়িয়ে পড়ল। এইদিকে ছাদ থেকে দুহাতে দুটো বালিশ ঝাড়তে ঝাড়তে নামছে শুভা। কিন্তু নিজের ফ্লোরে আসতেই হঠাৎ দরজার দিকে তাকিয়ে থমকে যায় ও। কেউ একজন ওর দরজার সামনে হাত পা ছড়িয়ে বসে আছে। দেখেই বোঝা যাচ্ছে লোকটি মাতাল। শুভা প্রথম কিছুটা ভয় পায়, এর আগে কখনো এমন ঘটনা ঘটেনি এই অ্যাপার্টমেন্টে। কে হতে পারে লোকটা বুঝতে পারছে না ও। ধীর পায়ে নিচের দিকে আসে শুভা। কিন্তু কিছুটা সামনে আসতেই অপরিচিত মানুষটাকে পরিচিত মনে হতে শুরু করে ওর। সিঁড়ি থেকে নেমে লোকটার দিকে তাকাতেই অবাক হয় শুভা। বিস্ময় স্বরে বলে উঠে ও, রৌশন। হাত থেকে বালিশ দুটো ফেলে রৌশনের সামনে এসে দাঁড়ায় ও। শুভার কণ্ঠ শুনতাই মাথা উঁচিয়ে তাকায় রৌশন।
রৌশনকে দেখে আরেক দফা ঝটকা খায় শুভা। অগোছালো অবস্থা, চুলগুলো এলোমেলো। প্রথমবার রৌশনকে এমন অবস্থায় দেখছে ও। হঠাৎ করেই যেন নাকে তীব্র অ্যালকোহলের স্মেল আসলো কোথা থেকে শুভার। সাথে সাথে নাক চেপে ধরল শুভা। ওর আর বুঝতে বাকি নেই স্মেলটা রৌশনের থেকেই আসছে। শুভা ভরকে যায়, রেগে বলে উঠে, ও আপনি ড্রিঙ্ক করেছেন রৌশন? শুভার কথায় রৌশন কোনো রকমে দেয়াল ধরে দাঁড়াতে দাঁড়াতে বলে, একটু, একদম একটু করেছি। শুভা রৌশনের কথার প্রেক্ষিতে কি বলবে ভেবে পায় না। ফ্লোরে পড়ে আছে রৌশনের কোট। শুভা রৌশনের দিকে রাগী চোখে এক পলক তাকিয়ে কোটটা তুলে নিল ফ্লোর থেকে। শুভা কোটটা ঝাড়ছে যেন ময়লা লেগে থাকলে পড়ে যায়। তখনই হঠাৎ রৌশন শুভার হাত ধরে ওকে নিজের দিকে টেনে নেয়। হঠাৎ হাতে টান পড়ায় নিজেকে সামলাতে পারে না শুভা। তাই সহজেই রৌশন শুভাকে নিজের দিকে টেনে আনতে সফল হয়। শুভার হাত টেনে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে রৌশন। হঠাৎ আক্রমণে যেন কিছুই বুঝে উঠতে পারেনি শুভা। রৌশন ওকে জড়িয়ে ধরে লো ভয়ে যে ভাঙা ভাঙা শব্দে বলতে শুরু করে, আই মিস ইউ শুভা। আই রিয়েলি মিস ইউ। কথাটা বলেই শুভার কানের ঠিক নিচে ঠোঁট বসিয়ে গভীরভাবে একটা চুমু দিল রৌশন। সাথে সাথে চোখজোড়া বড় বড় হয়ে গেল শুভা। শরীর কেঁপে উঠল যেন বিদ্যুতের ঝটকা লেগেছে গায়ে। হাত থেকে কোটটা পড়ে গেল ফ্লোরে আবার। বুকের মধ্যে যেন ঝড় শুরু হয়ে গেছে আচমকা। ফোনের ওপাশের কথাগুলো শুনেই এক ঝটকায় বসা থেকে দাঁড়িয়ে যান অর্ণব। মাথায় যেন পুরো আকাশ ভেঙে পড়েছে তার। ফোনটা কেটে টেবিল থেকে গ্লাসটা তুলে সবটুকু পানি এক নিঃশ্বাসে শেষ করে ফেললেন। তারপর আবার চেয়ারে বসে বিস্ময় ভরা মুখ নিয়ে বলতে শুরু করেন, এটা কি আদৌ সম্ভব? আভি রায়জাদা হবে আমার মেয়ের জামাই? না না, এটা সত্য হতে পারে না। এর সত্যতা যাচাই তো আমাকেই করতে হবে। এইদিকে ওহির বাসার কিছুটা দূরে বাইক থামায় আভি। ওহি নেমে গিয়ে হেলমেটটা খুলে আভির হাতে দিয়ে দেয়। হেলমেটটা নিতে নিতে বলে আভি, থ্যাংক ইউ ওহি। আজকে তুমি তোমার অজান্তেই আমাকে বড় একটা ঝামেলা থেকে বাঁচালে। নরম স্বরে বলল আভি। আভির কথার প্রত্যুত্তরে মৃদু হেসে বলল ওহি, আমি তো কিছুই করলাম না, শুধু স্ট্যাচুর মতো দাঁড়িয়েছিলাম। তাই থ্যাংক ইউ বলার প্রয়োজন নেই। কিন্তু আমার মনে হচ্ছে ওই মেয়েটি আপনার কথায় বিশ্বাস করেনি। একটা দীর্ঘশ্বাস ফেলল আভি, তারপর বলল, আই নো দ্যাট। ও এত সহজে মানবে না, আর না হার মানবে। বাট ডোন্ট ওয়ারি, আমি একটা না একটা পথ খুঁজে নিব। তুমি এখন বাসায় যাও, স্যার অপেক্ষা করছে তোমার জন্য। আভির কথায় বাধ্য মেয়ের মতো মাথা নাড়ায় ওহি। তারপর দ্রুত পায়ে গেইটের সামনে গিয়ে আবারও ফিরে তাকায় পেছনে। আভিকে হাত নাড়িয়ে বিদায় জানিয়ে গেইট খুলে ভেতরে চলে গেল ও। আভি দাঁড়িয়ে থাকল কিছুক্ষণ ওভাবেই। তারপর ওহির হেলমেটটার দিকে তাকিয়ে অজান্তেই হেসে দিল। সাথে সাথে রৌশনকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় শুভা। তারপর হাতটা উঁচিয়ে কানের নিচের সে জায়গাটায় রাখল যেখানে ঠোঁট ছুঁয়েছে রৌশন। কিছু সময়ের জন্য যেন নিঃশ্বাস আটকে গিয়েছিল ওর। শরীর ঠান্ডা হয়ে ফ্রিজ হয়ে গিয়েছিল কয়েক সেকেন্ডের জন্য। রৌশন ধাক্কা খেয়ে দেয়ালের সাথে লেগে আছে, কিন্তু অপলক দৃষ্টিদ্বয় শুভার দিকেই ওর। শুভা এখনো ঠোঁট ছোঁয়ানো জায়গাতেই হাত রেখে চোখ বড় করে রৌশনের দিকে তাকিয়ে। এটা কি ছিল? কাপা কাপা গলায় বলল শুভা। রৌশনের কানে যেন পৌঁছাল না শুভার কথা, ও আগের ন্যায় দাঁড়িয়ে এখনো বিনা জবাবে।
ঠিক আছে বলতে হবে না, আপনি এভাবেই দাঁড়িয়ে থাকুন, আমিই চলে যাচ্ছে। কথাটা বলেই শুভা দরজার সামনে যেতেই রৌশন ওর পথ আটকে ধরে। হাত বাড়িয়ে শুভার হাত ধরে ধীর স্বরে বলতে শুরু করে, তুমি সবসময় কেন চলে যেতে চাও শুভা? ডোন্ট গো। রৌশনের কথায় আরেক দফা ঝটকা খায় শুভা। রৌশন ওকে আটকাচ্ছে? ভাবতেই অবাক লাগছে ওর। কিন্তু পরক্ষণেই অন্য চিন্তা মাথায় চলে আসে শুভার। সাথে সাথে রেগে হাত ছাড়িয়ে নেয় ও রৌশনের থেকে। তারপর রৌশনকে এক প্রকার ঝাড়ি মেরে বলতে শুরু করে, ও বাহ 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 মিস্টার রৌশন রায়জাদা, আজকে তো আপনার একটা সম্পূর্ণ ভিন্ন রূপ দেখছি আমি। কিন্তু আমি আপনার এসব আবেগাপ্লুত কথায় গলব না, একটুও না। যখন থামানোর উচিত ছিল তখন তো ঠিকই যেতে দিল অ্যান। এখন এসেছেন মাতাল হয়ে ন্যাকামো করতে। একদম এসব কথায় ভোলানোর চেষ্টা করবেন না আমায়। কথাগুলো এক নিঃশ্বাসে বলেই চুপ হয়ে যায় শুভা। সাথে সাথে দু হাত দিয়ে মুখ চেপে ধরে নিজের। যেন কথাগুলো ফ্রাস্ট্রেশনে অটোমেটিক্যালি মুখ থেকে বেরিয়ে গেছে ওর। ভয় ভয় তাকায় শুভা রৌশনের দিকে, এই বুঝি এখনই নিজের রুদ্ররূপে এসে ওর উপর সুনামি বইয়ে দেয় রৌশন। কিন্তু রৌশন এখনো শান্ত হয়েই দাঁড়িয়ে, যেন শুভার কথাগুলো ঠিকমতো ওর কানেই ঢুকেনি। অবাক হয় শুভা, কিন্তু তার চেয়েও বেশি খুশি হয়। আজ প্রথমবার রৌশনকে এভাবে ঝাড়তে পেরেছে ও। আর রৌশনও কিছু বলার অবস্থায় নেই। ভেবেই মনটা আনন্দে ভরে গেল শুভার। এবার দুষ্টুমি ভরা দৃষ্টি নিয়ে তাকায় শুভা রৌশনের দিকে। তারপর মনে মনে বলতে শুরু করে, ও রৌশন নিজের হুঁশে নেই, তার মানে আমি উনাকে যাই বলি না কেন, উনার সাথে যাই করি না কেন, উনার কিছুই মনে থাকবে না। ওয়াহ, হোয়াট আ গ্রেট অপরচুনিটি শুভা। দা রৌশন রায়জাদা, অনেক জ্বালিয়েছেন আপনি আমায়। এখন সবকিছু সুদে আসলে আপনাকে ফিরিয়ে দিব আমি। কথাগুলো মনে মনে ভেবে মুচকি হাসে শুভা। এর মধ্যেই রৌশন আবারও শুভার হাতটা নিজের হাতের মুঠোয় নেয়। তাকিয়ে থাকে রৌশন ওদের ধরে রাখা হাতের দিকে। শুভা কপাল কুঁচকে তাকায় রৌশনের দিকে, তারপর চোখজোড়া ছোট ছোট করে বলে উঠে, হাত ধরেছেন কেন আমার? ভালোবাসেন আমাকে? নিঃসংকোচে জিজ্ঞেস করল শুভা। শুভার এমন প্রশ্নে রৌশন মাথা তুলে তাকালো কিন্তু কিছুই বলল না। শুভা এবার আবারও ঝটকা মেরে নিজের হাত ছাড়িয়ে নিল। ও আশায় ছিল হুঁশহীন অবস্থাতে অনন্ত রৌশন এই প্রশ্নের উত্তর দিবে। কিন্তু এখানেও নিরাশ হতে হচ্ছে শুভার। কিচ্ছু বলতে হবে না আপনাকে, কিচ্ছু না। দাঁড়িয়ে থাকেন এখানেই। শুভা রেগে দরজা খুলে ভেতরে ঢুকে পড়ে। রৌশন কিছু বলবে বা করবে তার আগেই ঠাস করে দরজা লাগিয়ে দেয় ও। রৌশন দরজায় বাড়ি দিতে শুরু করে, কিন্তু শুভা ওপাশ দাঁড়িয়ে শুধু শুনছে। শুভা, ওপেন দ্য ডোর, লেট মি ইন। কলিং বেল বাজাচ্ছে আর বলছে রৌশন। শুভা দু হাত দিয়ে কান চেপে ধরে, তারপর চেঁচিয়ে বলতে শুরু করে, কেন আসতে দিব আপনাকে আমি আমার বাসায়? কোনো অধিকারে আসবেন আপনি? আপনি তো আমাকে ভালোবাসেন না। আমাদের মধ্যে তেমন কোনো সম্পর্কও নেই। আর না আপনার অফিসে এখন আর আমি জব করি। আপনি আমার জন্য একজন অপরিচিত মানুষ এখন। আর এত রাতে একজন অপরিচিত লোকের জন্য আমি কখনোই দরজা খুলব না। আপনি এক হয় দাঁড়িয়ে থাকুন বাইরে, নয়তো নিজের বাসায় চলে যান। আমাকে ডিস্টার্ব করবেন না। দরজার দিকে ফিরে চিল্লিয়ে কথাগুলো বলল শুভা, যেন বাইরে থেকে রৌশন শুনতে পায়। কিন্তু এসব শুনেও রৌশন নিজের মতো করেই শুভাকে ডেকে যাচ্ছে।
শুভা দরজার সামনেই দাঁড়িয়ে রইল। না দরজা খুলছে আর না ভেতরে যাচ্ছে। যেন ও অপেক্ষা করছে রওশনের কিছু বলার। কিন্তু আচমকা দরজা ধাক্কানোর শব্দ বন্ধ হয়ে গেল। রওশনের আওয়াজও আসছে না। শুভা কিছুটা অবাক হয়। ওর মনে হয় রওশন চলে গেছে হয়তো। রওশন চলে গেছে ভেবেই মুখটাতে আবারও অন্ধকার ছেয়ে গেল শুভার। শুভা দরজায় আড়ি পেতে শব্দ শোনার চেষ্টা করে, কিন্তু তখনই হঠাৎ কাঁচ ভাঙ্গার বিটক শব্দ হয়। কেঁপে উঠে শুভা। রওশনের কথা ভেবে ঘাবড়ে দ্রুত দরজা খোলে ও। বাইরেই আসতেই দেখে কাচের বোতলটা ফ্লোরে গুঁড়ো গুঁড়ো হয়ে ছিটিয়ে আছে। শুভা দ্রুত রওশনকে খোঁজে, তখনই দেয়ালের দিকে চোখ যায় ওর। রওশন বসে আছে দেয়াল ঘেঁষে, আর ওর সামনেও কাচের টুকরো পড়ে আছে কিছুটা। শুভা সাথে সাথে রওশনের পাশে বসে ওর হাত ধরে চেক করতে করতে হাঁসফাঁস করে বলতে শুরু করে, রওশন ঠিক আছেন আপনি? কিভাবে ভাঙল এটা? আপনার লাগেনি তো কোথাও? দেখি আপনার হাত, দেখি কোথাও লেগেছে কিনা। শুভা উত্তেজিত হয়ে রওশনের হাত চেক করছে। ওর চিন্তা ওর কথায় স্পষ্ট ভেসে উঠছে। রওশন শুভার দিকে একদৃষ্টিতে তাকিয়ে বলে উঠে, লেগেছে শুভা, খুব জোরে লেগেছে। ব্যথাও করছে, মাত্রাতিরিক্ত ব্যথা করছে। সহ্য হচ্ছে না আর। রওশনের কথায় শুভা আরও ঘাবড়ে যায়। কোথায় লেগেছে রওশন বলবেন তো? রওশন ডান হাতটা ছাড়িয়ে আঙুল তাক করে বুকের বা পাশে ঠেকিয়ে বলে উঠে, এখানে। এখানে লেগেছে শুভা। খুব কষ্ট হচ্ছে। নিঃশ্বাস নিতে পারছি না আমি। অনেক কিছু বলতে চাই কিন্তু বলতেও পারি না। যখনই তোমাকে বলতে চাই বুঝে উঠতে পারি না কোথা থেকে শুরু করব, কিভাবে তোমাকে এক্সপ্লেইন করব, তুমি আমাকে বুঝবে কিনা। এমন হাজারো চিন্তা জেঁকে বসে মাথায়। তোমার দিকে এক কদম বাড়ালে 2 কদম পিছিয়ে যাই। আই ডোন্ট নো কি হয়ে যায় আমার, কেন এতটা জোরতা ঘিরে ধরে আমায়। কথাগুলো বলে থামল রওশন। শুভা গভীর দৃষ্টি নিয়ে মনোযোগ দিয়ে শুনছিল রওশনের কথাগুলো। শুনতে যেন ভালো লাগছে ওর রওশনের এমন কথা, যদিও এর মধ্যে বেশিরভাগই ওর বোধগম্য হচ্ছে না। তবুও ইচ্ছে করছে শুধু শুনতে। রওশন আজ প্রচুর কথা বলছে, এতটাই যে হয়তো এত বছরের কথা মিলিয়েও এত শব্দ হয়নি শুভা রওশনের মুখে শুনেছে। আজকের রওশনটা অন্য দিনের রওশনের থেকে ভিন্ন, একদম ভিন্ন। এমন ভিন্নতা শুভা প্রতিদিন চায়, সেটার জন্য যদি প্রতিদিন রওশনকে এসব হাবিজাবি খাইয়ে মাতালো করতে হয় তবুও খুশি খুশি রাজি আছে শুভা। রওশন মাথাটা শুভার কাঁধে রেখে আরেকটু কাছ ঘেঁষে বসল। সাথে সাথে ফ্রিজও হয়ে গেল শুভা। রওশনের গরম নিঃশ্বাস ওর গলায় ঘাড়ে বাড়ি খাচ্ছে। রওশন এক হাতে শুভার হাত নিয়ে ওর আঙুল দিয়ে খেলা করছে। শুভা নড়েচড়ে উঠে আশেপাশে তাকায়। কেউ এসে ওদের এভাবে দেখে ফেললে বিষয়টা খারাপ দেখাবে। শুভা অনেক ভেবে সিদ্ধান্ত নেয় রওশনকে বাসার ভেতরেই নিয়ে যাবে। রওশন উঠুন। শুভা রওশনের হাত ধরে ওকে তুলে দাঁড় করাই খুব কষ্টে। রওশনকে দাঁড় করাতে গিয়ে ও ভেবেছিল হয়তো ও নিজেই রওশনের নিচে চাপা পড়বে, যে ভারী শরীর, এক কথায় বিগ বডি। রওশনের কোমর জড়িয়ে ধরতেই শুভা কিছুটা অবাক হয়। কোমরে ভারী কিছু বাধা মনে হচ্ছে, কিন্তু শার্টের জন্য দেখা যাচ্ছে না। শুভা বিষয়টা ভালো করে বোঝার জন্য এক হাত দিয়ে রওশনের কোমরে স্পর্শ করে চেক করে। কিছু একটা ব্যান্ডেজের মতো লাগে।